জি, আদাব ম্যাডাম। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। শুভ সন্ধ্যা সম্মানিত চিকিৎসক বৃন্দ, আপনাদের সবাইকে সিনাপসের আজকের নিউরোলজি ক্লাসে স্বাগতম। আমরা শুরুতে একটু, যেহেতু এটা ওপেন ফর অল ক্লাস, অনেকেই হয়তো অ্যাডমিটেড স্টুডেন্টের বাইরেও অনেকে আছেন। সবার জন্য হচ্ছে একটা অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে সিনাপসে আমাদের হচ্ছে গ্লোরি একটা অফার চলছে, এটা 40% ডিসকাউন্ট। আমাদের বিভিন্ন ব্যাচগুলোতে যারা অ্যাডমিটেড হবেন তারা এই ডিসকাউন্টটা অ্যাভেল করতে পারবেন। আমাদের অফারের শেষ ডেট হচ্ছে 17 জানুয়ারি পর্যন্ত, মানে আর একদিনই সময় আছে। তো যারা এনরোল স্টুডেন্ট না, তাদের জন্য হচ্ছে আহ, কথাটা বলা, আমাদের এখন বর্তমানে ইন্টেন্সিভ কেয়ার লং ব্যাচ, ক্লিনিক্যাল পেডিয়াট্রিক্স এর ব্যাচ এবং এক্সাম ব্যাচ শুরু হয়েছে। তো ইন্টেন্সিভ কেয়ার লং ব্যাচ, ক্লিনিক্যাল ব্যাচ বা এক্সাম ব্যাচ, যে কোনো ব্যাচে আপনারা যদি এনরোল হন তাহলে সিনাপসের এই অফারের আওতায় আপনারা 40% ডিসকাউন্টে নর্মাল যে কোর্স ফিস তার থেকে 40% ডিসকাউন্টে ভর্তি হতে পারবেন। তো যারা অলরেডি ভর্তি হয়েছেন তারা তো হচ্ছে আমাদের ক্লাসগুলো করছেনই, আর যারা ভর্তি হননি তারা আজকের ক্লাসের পরেও চাইলে আমাদের যে বিভিন্ন ব্যাচগুলো আছে সেগুলোতে এনরোল হতে পারবেন। তো আমি শুরু করি আমাদের ক্লাসটা। আমাদের আজকের টপিকস হচ্ছে নিউরোলজি, পেডিয়াট্রিক্স পার্ট ওয়ানে ক্লিনিক্যালের যে টপিকস গুলো খুব গুরুত্বপূর্ণ তার মধ্যে নিউরোলজিটা অন্যতম। এখান থেকে দেখা যায় ক্লিনিক্যাল নিউরোঅ্যানাটমি, তারপর নিউরোফিজিওলজি এবং হচ্ছে ক্লিনিক্যাল নিউরোলজি, এই তিনটার একটা খুব ভালো অ্যামাউন্টে প্রশ্ন আসে তিনটা টপিকস থেকে। এবং যদি এখন না, যেহেতু একসাথে পরীক্ষা হয়, অ্যানাটমি ফিজিওলজি আলাদা করে পরীক্ষা হয় না, পার্ট ওয়ান পার্ট পেপার ওয়ান পেপার টু করে একসাথে তিনটা পরীক্ষা হয়। এই জন্য হয়তো আপনারা আলাদা করে ডিফারেন্সিয়েট করতে পারবেন না, কিন্তু আমরা যখন পরীক্ষা দিতাম তখন দেখতাম যে নিউরো অ্যানাটমি থেকে অ্যানাটমি পার্টে, তারপর নিউরো ফিজিওলজি থেকে ফিজিওলজি পার্টে, আর হচ্ছে ক্লিনিক্যাল নিউরোলজি থেকে হচ্ছে নিউরোলজিতে অনেকগুলো প্রশ্ন আসতো। মানে সব মিলে এখান থেকে আপনি 8-10টার মতো প্রশ্ন পেয়ে যাবেন অ্যাজ এ হোল। তো এই জন্য খুব ভালো একটা কনসেপশন নিউরোলজি থাকতে হবে। যারা হচ্ছে একেবারেই ফ্রেশার্স, নতুন করে শুরু করছেন, তাদেরকে আমি বলবো যে নিউরোলজি ক্লিনিক্যাল পার্টটা পড়ার আগে আপনারা অবশ্যই নিউরো অ্যানাটমি এবং নিউরোফিজিওলজিটা ভালো করে বুঝে পড়ে তারপর কনসেপশন ক্লিয়ার করে ক্লাসটা করবেন। এতে যেটা হবে যে বিভিন্ন ধরনের যে নিউরো অ্যানাটমির পার্টস গুলো আছে, যেমন বেসাল গ্যাংলিয়া কি, এটা ফাংশন কি, সেরেবেলাম, সেরেব্রাল কর্টেক্স, কোনটায় কোন ট্র্যাক্ট গুলো থাকে, কোনটা দিয়ে কি যায় এবং কোথায় লেশন হলে কি হবে, এই জিনিসগুলো যদি আপনার একটা ভালো ধারণা থাকে তাহলে নিউরোলজি ক্লাসটা করতে বুঝতে আপনাদের সুবিধা হবে। সাথে আমাদের বিভিন্ন ধরনের যে ডিজিজ গুলো আছে, যেমন মেনিনজাইটিস, তারপর হচ্ছে জিবিএস, ট্রান্সভার্স মাইলাইটিস, এগুলো ভালো একটা আহ, ধারণার জন্য আপনাদেরকে হচ্ছে মানে অ্যানাটমির এবং হচ্ছে ফিজিওলজির ভালো নলেজ থাকতে হবে। হ্যাঁ, মেনিনজেস যে ইনফ্লামেশন হচ্ছে, তাহলে মেনিনজেসের কি কি লেয়ার্স আছে, সিএসএফ এর সার্কুলেশনটা কেমন, এই প্রত্যেকটা জিনিস সম্পর্কে একটা ভালো ধারণা থাকলে আপনি নিউরোলজিটা ভালো করে বুঝতে পারবেন। আর যারা হয়তো অলরেডি বেসিকের, আমাদের অ্যাডমিটেড স্টুডেন্টরা বেসিকের ক্লাস করেছেন বা আগে হয়তো ক্লাস করেছেন, তাদের জন্য আশা করি বুঝতে সুবিধা হবে। এরপর যারা একেবারে ফ্রেশার্স আছেন, যদি আপনাদের কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় যে অ্যানাটমি বা ফিজিওলজিটা বুঝতে পারছেন না, সেক্ষেত্রে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন। তো আমরা ক্লাসটা শুরু করি। খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট একটা টপিক এটা। তো সবাইকে আমাদের আজকের ক্লাসে স্বাগত। আমি শুরুতে একটু নিজের পরিচয় দিই। আমি ডক্টর তিথি ধর, বর্তমানে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার হিসেবে ময়মনসিংহ মেডিকেলে পেডিয়াট্রিক্সে কর্মরত আছি এবং সিনাপসে আপনাদের পেডিয়াট্রিক্সের মেন্টর এবং কোঅর্ডিনেটর। আচ্ছা, আমাদের আমরা হচ্ছে নিউরোলজির জন্য বেসিক্যালি আবিদ হোসেন মোল্লা স্যারের 6th এডিশন বইটা ফলো করব। এখান থেকে আমাদের পার্ট ওয়ানের সব প্রশ্ন এসে থাকে। আর সাথে যদি এক্সট্রা কিছু ইম্পর্টেন্ট টপিকস আছে যেগুলো আমি আজকের ক্লাসে অ্যাড করে দিয়েছি, এগুলো আপনারা ক্লাস শেষে যারা অ্যাডমিটেড স্টুডেন্ট তারা পিডিএফটা পেয়ে যাবেন। তো ওখান থেকে আপনারা এক্সট্রা টপিকস গুলো পড়ে নিতে পারবেন। আচ্ছা, প্রথমে আমাদের যে টপিকসটা নিয়ে আলোচনা করা হয়েছে আবিদ হোসেন মোল্লা স্যারের বই নিউরোলজিতে, সেটা হচ্ছে সেইজার, হ্যাঁ, কনভালশন। তা সেইজারকে আসলে খুব সহজ করে মনে রাখতে যদি চাই, যে এটা একটা আমাদের ব্রেনের যে ব্রেন ফাংশন আছে, ব্রেন ফাংশনে যদি কোনো একটা ডিস্টারবেন্স হয়, এটা ট্রানজিয়েন্ট সাডেন একটা ডিস্টারবেন্সের কারণে পেশেন্ট যদি আমাদের কাছে ইনভলেন্টারি কোনো মোটর সেন্সরি অটোনমিক একটা সিমটম নিয়ে প্রেজেন্ট করে এবং তার যে সেন্সোরিয়ামটা আছে এটা অল্টার্ড হয় অথবা কনসাসনেস লস হয়ে যায়, তখন সেটাকে আমরা সেইজার্স বলছি। ঠিক আছে? তাহলে কনভালশন হতে পারে আমাদের, এটা কি, এটা ব্রেনের একটা ডিসফাংশনের জন্য হচ্ছে। ঠিক আছে? এটা হচ্ছে কেন, যে ব্রেনের কোনো একটা ডিসফাংশনের জন্য, আন্ডারলাইং ব্রেন ফাংশনের কোনো একটা সমস্যা ডিস্টারবেন্সের জন্য হচ্ছে। এটা এটা হতে পারে যে সাডেন ট্রানজিয়েন্ট পিরিয়ডে হতে পারে, একটা লং ব্রিফ পিরিয়ড ধরে হতে পারে। এবং এই সময় দেখা যায় যে পেশেন্টের যে কনসাস লেভেলটা সেটা অল্টারেশন হয়ে যাচ্ছে। মানে কখনো কখনো দেখা যায় কোনো কোনো পেশেন্ট আনকনসাসও হয়ে যেতে পারে। ঠিক আছে? এখন এই সেইজার বা কনভালশনটা হতে পারে ফোকাল, হতে পারে জেনারেলিস্ট। ফোকাল মানে বডির কোনো একটা পার্টসে, লাইক কোনো একটা লিম্বে হচ্ছে,
অথবা শুধুমাত্র মাউথ এরিয়াতে হচ্ছে, ঠিক আছে, কোনো একটা পার্টসে হলে সেটা ফোকাল। আর যদি হোল বডিতে হয়, মানে বোথ সাইডে হোল বডি ইনভলভ হয়, সম্পূর্ণ বডিতেই এই মুভমেন্টটা হচ্ছে, টান অ্যাবনর্মাল মুভমেন্টস হচ্ছে, তখন সেটাকে আমরা বলি জেনারেলাইজড। ঠিক আছে, তাহলে কনভালশন হতে পারে ফোকাল অথবা জেনারেলাইজড। আচ্ছা, এরপরে আমরা আসি যে আমাদের এই যে সিজার, এটাকে আমরা আসলে ব্রিফলি দুটো ভাগে ভাগ করি শর্টলি। ঠিক আছে, একটা হতে পারে যে প্রোভোকড সিজার, যেটা কোনো একটা প্রোভোকেশনের কারণে তার কনভালশন বা সিজার হচ্ছে। আরেকটা হতে পারে আনপ্রোভোকড। তো প্রোভোকড যে সিজারটা, এটা ফিভারের সাথে অ্যাসোসিয়েটেড থাকতে পারে অথবা ফিভার ছাড়াও হতে পারে। তো এইটাতে আমরা ব্রডলি ভাগ করি যে একটা হচ্ছে প্রোভোকড সিজার, আর একটা হচ্ছে আনপ্রোভোকড সিজার। প্রোভোক যে সিজার, এটার কজগুলো কি কি? যেমন ফেব্রাইল কনভালশন খুব কমন এবং মোস্ট ইম্পর্টেন্ট একটা ডিজিজ হচ্ছে ফেব্রাইল কনভালশন। আমরা নিউ পেডিয়াট্রিক এজ গ্রুপে যেইটা সবচেয়ে বেশি পাই, হ্যাঁ, যে একটা বাচ্চা জ্বর খিঁচুনি নিয়ে আসলো, তাহলে তার মোস্ট কমন কজ হচ্ছে ফেব্রাইল কনভালশন বা ফেব্রাইল সিজার। এছাড়া হতে পারে মেনিনজাইটিস অর এনকেফালাইটিস, ইকসল মানে ইন্ট্রাক্রেনিয়াল স্পেস অকুপাইং লেশন, হতে পারে ট্রমার কারণে, কোনো একটা ডিস ইলেকট্রোলাইটিমিয়া মানে ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের কারণে, অথবা কোনো মেটাবলিক অ্যাবনর্মালিটিস এর কারণে বাচ্চার কনভালশন হতে পারে। ঠিক আছে, মানে কনভালশন বা সিজারটা কিন্তু একটা অনেক ব্রড টার্ম, অনেক কিছুর কারণে আমাদের কনভালশন হতে পারে। বাট আমরা গ্রসলি ভাগ করবো যেটা প্রোভোকড কোনো একটা কজ, আন্ডারলাইন কোনো কজের জন্য হচ্ছে, অথবা কজ ছাড়াই হচ্ছে। আন্ডারলাইন কজের মধ্যে কি হতে পারে, যে ফেব্রাইল কনভালশন, যে জ্বরের সাথে খিঁচুনি, সাধারণ জ্বর খিঁচুনি যেটা আমরা বলি। মেনিনজাইটিস মানে মেনিনজেসের ইনফ্লামেশন বা ইনফেকশনের কারণে। এনকেফালাইটিস মানে ব্রেন প্যারেনকাইমাতে কোনো একটা ইনফেকশন বা ইনফ্লামেশন হয়েছে তার জন্য। ইকসল মানে ইন্ট্রাক্রেনিয়াল স্পেস অকুপাইং লেশন, আমার ব্রেনের মধ্যে কোনো একটা স্পেস অকুপাইং লেশন মানে টিউমার আছে, অথবা কোনো একটা অ্যাবসিস হয়েছে, কোনো একটা ইফিউশন হয়েছে, সেটার কারণে কনভালশন হতে পারে। কোনো একটা হেড ইনজুরি হলো, মাথায় সে আঘাত পেলো, সেখান থেকে তার খিঁচুনি হচ্ছে, তাহলে ট্রমার কারণে কনভালশন হতে পারে। ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হতে পারে, হাইপোনাট্রিমিয়া মানে সোডিয়াম কমে গেছে, অথবা সোডিয়াম বেড়ে যাওয়ার কারণে, ক্যালসিয়াম কমে যাওয়ার কারণেও কনভালশন হয়, ম্যাগনেসিয়াম কমে যাওয়ার কারণে কনভালশন হয়, তাহলে ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের কারণে কনভালশন হতে পারে। আর কিছু আছে মেটাবলিক অ্যাবনর্মালিটিস, কিছু মেটাবলিক ডিসঅর্ডারেও কনভালশন হয়। তার মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে যে পাইরিডক্সিন ডেফিসিয়েন্সি বা ডিপেন্ডেন্সি। ঠিক আছে, তারপর কিছু নিউরো মেটাবলিক ডিসঅর্ডার আছে, যেগুলোতে হচ্ছে দেখা যায় যে পেশেন্টটা আমাদের কাছে খিঁচুনি কনভালশন নিয়ে আসে। ঠিক আছে, এগুলো হচ্ছে প্রোভোকড কজ, মানে এগুলো একটা আন্ডারলাইন কজ আছে বা রিস্ক ফ্যাক্টরস আছে। আর কিছু আছে আনপ্রোভোকড, হ্যাঁ, আনপ্রোভোকড মানে কোনো আন্ডারলাইন কজ বা কোনো প্রোভোকেশন নেই, কিন্তু তারপরে বাচ্চাটার একটা কনভালশন নিয়ে আমাদের কাছে এসেছে। এটা যদি দুইবারও তার বেশি হয়, তখন আমরা সেটাকে ইপিলেপসি বলি, যেটা বাংলা হচ্ছে বলে মির্গি রোগ, হ্যাঁ, বা মির্গি রোগ বা মির্গি খিঁচুনি, সেটা। তাহলে আমাদের এভাবে আমরা দুটো ভাগ করতে পারি। এখন আসি যেটা আমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে কনভালশন যে সেইজার আছে, সেটা যদি ফিভারের সাথে আসে, তাহলে সেটা কি কি কজে হতে পারে, সেইজার নট অ্যাসোসিয়েটেড উইথ ফিভার কি কি কজে হতে পারে। ঠিক আছে, তাহলে এইটা আমাদের পরীক্ষার জন্য এসবি এবং এসিকিউর জন্য খুব গুরুত্বপূর্ণ, যে ফিভার উইথ কনভালশন। হয়তো আপনাকে একটা পরীক্ষায় প্রশ্ন দেওয়া থাকলো এমসিকিউতে, যে ফিভার উইথ কনভালশন, অর্থাৎ হোয়াট আর দ্য কজেস উইথ ফিভার উইথ কনভালশন, কি কি কারণে হতে পারে, অথবা কজেস অফ ফিভার উইদাউট কনভালশন। তাহলে এখানে আপনার এই ছকটা খুব ভালো করে মুখস্থ থাকতে হবে। কি কি কজে হতে পারে ফিভার উইথ কনভালশন? একটা খুব কমন, যেটা মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট কমন কজ হচ্ছে, এটা এসবি এর জন্য গুরুত্বপূর্ণ, মোস্ট কমন এবং ইম্পর্টেন্ট কজ হচ্ছে ফেব্রাইল কনভালশন। আমরা যেগুলো বাচ্চা পাই মোস্ট অফ দেই থাকে ফেব্রাইল কনভালশন। এছাড়া কি হতে পারে, মেনিনজাইটিস। তো মেনিনজাইটিসের আবার যে অর্গানিজম দিয়ে হচ্ছে তার উপর বেসিস করে আলাদা আলাদা ভাবে নামকরণ করা হয়। যেমন হচ্ছে যদি ব্যাকটেরিয়া দিয়ে হয় তাহলে ব্যাকটেরিয়াল বা পায়োজেনিক মেনিনজাইটিস, যদি ভাইরাস দিয়ে হয় তাহলে ভাইরাল মেনিনজাইটিস। এখন যদিও কম, বাট ম্যালেরিয়া থেকে যদি ব্রেন ইনভলভমেন্ট হয় তাহলে সেক্ষেত্রে সেরেব্রাল ম্যালেরিয়া নিয়ে আসতে পারে পেশেন্ট, মানে সেক্ষেত্রে জ্বরের সাথে খিঁচুনিটা হয়, মানে জ্বর থাকে তারপর বাচ্চার খিঁচুনি হয়। তারপরে এনকেফালাইটিস। এনকেফালাইটিসটা কি, এখানে হচ্ছে আমার ব্রেন প্যারেনকাইমাতে কোনো একটা ভাইরাল ইনফেকশন হওয়ার কারণে বাচ্চা আমাদের কাছে কনভালশন নিয়ে আসবে, তাহলে এনকেফালাইটিস। তারপর হতে পারে টিউবারকুলার মেনিনজাইটিস। ঠিক আছে, তারপর হতে পারে কি, যে টিউবারকুলার মেনিনজাইটিস। টিউবারকুলার মেনিনজাইটিসের ক্ষেত্রে কি হয়, টিউবারকুলার মেনিনজাইটিসে দেখা যায় যে বাচ্চাদের হয়তো একটা প্রাইমারি ফোকাস অফ ইনফেকশন থাকে, যে কোনো বাচ্চার হয়তো আগে কোনো টিবি অসুখ হয়েছিল, অথবা টিবি এক্সপোজার হয়েছে কিন্তু ডিজিজ হয়নি, পরবর্তীতে তার এটা ব্রেনে পর্যন্ত গিয়ে পরবর্তীতে লং টার্ম থেকে বাচ্চা হয়তো কিছুদিন থেকে জ্বর কাশি এরকম হচ্ছে হতে, এরপর একটা লং টাইম ডিউরেশন পরে পেশেন্ট দেখা যাচ্ছে আমাদের কাছে জ্বরের সাথে কনভালশন নিয়ে আসছে। তো এটা টিউবারকুলার মেনিনজাইটিস এর হিস্ট্রি থাকে এরকম। অথবা হতে পারে একটা বাচ্চা হাই গ্রেড ফিভার, অনেক জ্বর সাথে কনভালশন, তাহলে
এটা হতে ডিডি হতে পারে সেরেব্রাল অ্যাবসিস। তাহলে সিজার্স অ্যাসোসিয়েটেড উইথ ফিভার, জ্বরের সাথে খিঁচুনির কি কি কজ হতে পারে? ফেব্রাল কনভালশন, মেনিনজাইটিস, তারপর সেরেব্রাল ম্যালেরিয়া, ভাইরাল এনকেফালাইটিস, টিউবারকুলার মেনিনজাইটিস এবং হচ্ছে সেরেব্রাল অ্যাবসিস। এছাড়া আরেক ধরনের আমি কি বললাম যে সিজার্স নট অ্যাসোসিয়েটেড উইথ ফিভার, বাচ্চার খিঁচুনি হচ্ছে কিন্তু সাথে অ্যাসোসিয়েটেড কোনো ফিভারের হিস্ট্রি নেই। হ্যাঁ, এবং এটা প্রথমবার, ফার্স্ট টাইম অথবা সেকেন্ড অ্যাটাক। আনপ্রোভোকড এর মধ্যে যেটা আমরা ইপিলেপসির এই ক্যাটাগরিতে পড়ছে না, ঠিক আছে, ফার্স্ট অ্যাটাকে নিয়ে হয়তো এসেছে। তাহলে সেক্ষেত্রে কি কি আসতে পারে? যদি আনপ্রোভোকড হয়, 2 or more হয়, তাহলে সেক্ষেত্রে তো আমাদের একটা আসছে ইপিলেপসি। ঠিক আছে, এছাড়া কি কি হতে পারে? এছাড়া হতে পারে কোনো একটা এনক্যাফালোপ্যাথি থেকে, যে ব্রেন ড্যামেজ হয়েছে। কি কারণে হতে পারে? হাইপার টেনশন থেকে হতে পারে, যে হাইপারটেনসিভ এনক্যাফালোপ্যাথি, হতে পারে হেপাটিক এনক্যাফালোপ্যাথি, হতে পারে ইউরেমিক এনক্যাফালোপ্যাথি, অথবা হাইপোক্সিক ইসকেমিক এনক্যাফালোপ্যাথি। ঠিক আছে, তাহলে কোনো একটা এনক্যাফালোপ্যাথি থেকে বাচ্চার খিঁচুনি হচ্ছে এবং এই বাচ্চাগুলো সাধারণত জ্বর থাকে না, তাহলে এটা একটা কজ। সেকেন্ড হতে পারে হেড ইনজুরি। হেড ইনজুরির ক্ষেত্রে দেখা যায় বাচ্চার মাথায় আঘাত পেয়েছে, তার কিছুক্ষণের মধ্যে বাচ্চা আমাদের কাছে এরকম খিঁচুনি, বমি এগুলো নিয়ে আসে, তাহলে হেড ইনজুরিটা ইম্পর্টেন্ট একটা কজ। হতে পারে অ্যাকিউট স্ট্রোক সিনড্রোম। ঠিক আছে, বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু আগে মনে করা হতো যে স্ট্রোক জিনিসটা বাচ্চাদের ক্ষেত্রে কমন ছিল না, কিন্তু এখন দেখা যায় যে এখনকার যে আমরা পেশেন্ট গুলো পাই, দেখা যায় অনেক বাচ্চা এরকম অ্যাকিউট স্ট্রোক সিনড্রোম নিয়ে প্রেজেন্ট করে। ঠিক আছে, যে সাডেনলি বাচ্চার একটা কনভালশন হলো, যাতে একটা সাইডেড প্যারালাইসিস। ঠিক আছে, অ্যাকিউট স্ট্রোক সিনড্রোম মাল্টিপল কজে হতে পারে। তারপর ইকসল, ইন্টারক্রেনিয়াল স্পেস অকুপাইং লেশন, ব্রেনে কোনো একটা টিউমার থেকে আমার হচ্ছে এরকম বাচ্চার কনভালশন হচ্ছে, এবং এই বাচ্চাগুলো সাধারণত কোনো ফিভারের হিস্ট্রি থাকে না। তারপর হতে পারে মেটাবলিক অ্যাবনর্মালিটিস, যেগুলো বললাম, যে হাইপোক্যালসেমিয়া, হাইপোগ্লাইসেমিয়া, তারপরে হচ্ছে হাইপোনেট্রিমিয়া অথবা হাইপারনেট্রিমিয়া, হাইপোম্যাগনেসেমিয়া, পাইরোক্সিন ডেফিসিয়েন্সি অথবা ডিপেন্ডেন্সির কারণেও বাচ্চা আমাদের কাছে জ্বর খিঁচুনি নিয়ে আসতে পারে। ঠিক আছে, এবং এগুলোর ক্ষেত্রে ফিভার থাকে না, উইদাউট ফিভার থাকবে। তাহলে আমাদের এই ছকটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা খুব ভালো করে মুখস্থ থাকতে হবে। এরপর আমাদের এক্সামের জন্য অ্যানাদার ইম্পর্টেন্ট টপিকস হচ্ছে ফেব্রাইল কনভালশন। ফেব্রাইল কনভালশনটা কি? নামের মধ্যেই আছে, ফিভার উইথ কনভালশন। ঠিক আছে, তাহলে এখানে কিছু ক্রাইটেরিয়া আছে। ফেব্রাইল কনভালশন কিন্তু আমরা সব ধরনের জ্বর খিঁচুনিকে কিন্তু ফেব্রাইল কনভালশন বলবো না। কি কি ক্রাইটেরিয়ার মধ্যে পড়লে আমরা ফেব্রাইল কনভালশন বলবো? প্রথম হচ্ছে বয়সটা। বয়স হবে হচ্ছে 6 মাস থেকে শুরু করে 60 মাস। হ্যাঁ, 6 মাসের নিচে, 60 মাসের উপরে আমরা কিন্তু ইউজুয়ালি ফেব্রাইল কনভালশন বলবো না। প্রথম, তাহলে এর এজ রেঞ্জটা মনে রাখতে হবে কি, 6 মাস থেকে 60 মাস, মানে 6 মাস থেকে 5 বছর। সাধারণত দেখা যায় বাচ্চাগুলোর জ্বর থাকে 38 ডিগ্রি, মানে 100.4 এরকম বা তার বেশি, এবং জ্বরের সাথে অ্যাসোসিয়েটেড কিন্তু সিএনএস ইনফেকশনের কোনো হিস্ট্রি নাই, কোনো মেটাবলিক অ্যাবনর্মালিটিস নাই, এবং দেখা যায় প্রিভিয়াসলি বাচ্চার কোনো অ্যাফেব্রাল কনভালশনেরও হিস্ট্রি নেই। ঠিক আছে, প্রথমবার জ্বর হয়েছে, জ্বরের সাথে খিঁচুনি, এবং বয়সটা হচ্ছে 6 মাস থেকে 60 মাসের মধ্যে, তাহলে ফেব্রাইল কনভালশন একটা আমাদের ডায়াগনোসিস আসবে। সাথে যদি আপনি হিস্ট্রি নেবেন যে বাচ্চার আহ বাবা দাদাদের এরকম জ্বরের সাথে খিঁচুনির কোনো ছোটবেলায় অসুখ ছিল কিনা, মানে ফার্স্ট ডিগ্রি রিলেটিভদের মধ্যে জ্বরের সাথে খিঁচুনির কোনো হিস্ট্রি ছিল কিনা, অথবা বাচ্চারই আগে কখনো জ্বর খিঁচুনি ছিল কিনা, হ্যাঁ, আগেও জ্বরের সাথে খিঁচুনি হয়েছে কিনা, এরকম। ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে এটা সেকেন্ড অ্যাটাক, এরকম করলে আপনি ডায়াগনোসিসটা করতে পারবেন। আচ্ছা, প্যাথোফিজিওলজিটা বলা হয় যে আননোন, বাট এটার ক্ষেত্রে আমরা যেটা মানে চিন্তা করি যে এটা দেখা যায় সবার একটা থ্রেশহোল্ড লেভেল থাকে। হ্যাঁ, তো এই বাচ্চাগুলোর ক্ষেত্রে দেখা যায় যে থ্রেশহোল্ড লেভেলটা কম থাকে, সো তাদের দেখা যায় একটু বডি টেম্পারেচার বাড়লে তাদের ব্রেনটার ডিসফাংশন হয়, অ্যাবনর্মাল স্পাইক হয়, তখন বাচ্চাটার কনভালশন হচ্ছে। ঠিক আছে, তাহলে কি কি টাইপের ফেব্রাইল কনভালশন হতে পারে? একটা হতে পারে সিম্পল, একটা হতে পারে হচ্ছে অ্যাটিপিক্যাল বা কমপ্লেক্স, একটা হতে পারে স্ট্যাটাস ইপিলেপটিকাস, আর একটা হতে পারে ফেব্রাইল সিজার প্লাস। আচ্ছা, এই ক্রাইটেরিয়া গুলো খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, যে কোনটাকে আমরা কি ধরনের বলবো। সিম্পল মানে হচ্ছে সহজ কথায় বলতে যে একদম প্লেন। এই ধরনের বাচ্চাদের কি থাকে, 15 মিনিটের কম খিঁচুনি থাকে। হ্যাঁ, 15 মিনিটের কম খিঁচুনিটা থাকবে। সাধারণত নেচারটা হবে কি জেনারেলাইজ টোনিক ক্লোনিক। জেনারেলাইজ টোনিক ক্লোনিক মানে কি হোল বডিতে হবে, জেনারেলাইজ মানে হচ্ছে হোল বডিতেই কনভার্সন হচ্ছে। ঠিক আছে, এবং টোনিক ক্লোনিক মুভমেন্ট হয়, সাথে 24 ঘন্টায় একবার হবে। এই চারটা ক্রাইটেরিয়া, তাহলে 15 মিনিটের কম হবে, জেনারেলাইজ মানে সম্পূর্ণ শরীর জুড়ে হবে, এবং 24 ঘন্টায় একবারই হবে, তাহলে সেটা হচ্ছে সিম্পল ফেব্রাইল কনভালশন। এরপর হতে পারে কি কমপ্লেক্স ফেব্রাইল কনভালশন, এটা একটাকে বলা হয় অ্যাটিপিক্যাল। এক্ষেত্রে জ্বরটা 15 মিনিট, খিচুড়িটা 15 মিনিটও হতে পারে বা তার বেশি হতে পারে। এটা ইউজুয়ালি ফোকাল হয়। ফোকাল বলতে একটা হাতে হচ্ছে অথবা একটা পায়ে হচ্ছে অথবা শুধুমাত্র মাউথ এরিয়াতে লিপ স্ম্যাকিং হচ্ছে। হ্যাঁ, এবং 24 ঘন্টার মধ্যে রিকারেন্স হতে পারে।
এটা হচ্ছে আমাদের কমপ্লেক্স অথবা অ্যাটিপিক্যাল ফেব্রাইল কনভালশন। এরপরে আছে হচ্ছে ফেব্রাইল স্ট্যাটাস ইপিলেপ্টিকাস। স্ট্যাটাস ইপিলেপ্টিকাস কথা অর্থ হচ্ছে যে কন্টিনিউয়াস। হ্যাঁ, স্ট্যাটাস ইপিলেপ্টিকাস কথাটার হচ্ছে কন্টিনিউয়াস কনভালশন। ঠিক আছে, তার মানে এটা 15 মিনিট বা তার বেশিক্ষণ ধরে কনভালশন হবে। এটা ফোকালও হতে পারে এবং জেনারেলাইজডও হতে পারে। ঠিক আছে, মানে ফোকালও এরিয়াতে একটা সিঙ্গেল এরিয়াতে হতে পারে অথবা জেনারেলাইজড কনভালশন হতে পারে। এবং বলা হয় যে এই 30 মিনিট বা তার বেশি সময় যে কনভালশন হচ্ছে এর মধ্যে কোনো কনসাসনেসটা রিগেইন হবে না, মানে টানা হতে থাকবে। ঠিক আছে, এমন না যে 1-2 মিনিট হলো হয়ে ভালো হয়ে গেল আবার কতক্ষণ পরে হলো, এরকম না, মানে টানা 30 মিনিট থেকে টানা কনভালশন হচ্ছে, এটাকে আমরা স্ট্যাটাস ইপিলেপ্টিকাস বলি। আরেকটা কনভালশন হতে পারে যে ফেব্রাইল সিজার প্লাস। সেটা হচ্ছে যে 5 বছরের উপরেও যদি আমাদের এজ রেঞ্জ, সাধারণত আমরা কি বললাম যে 6 মাস থেকে শুরু করে 60 মাস পর্যন্ত, তাই না বয়স রেঞ্জটা। তো 60 মাস বা 5 বছরের পরেও যদি কোনো বাচ্চার কনভালশনটা পারসিস্ট করে, ফেব্রাইল কনভালশনটা পারসিস্ট করে, তখন সেটা ফেব্রাইল সিজার প্লাস বলে। এটা কিন্তু একটু চেঞ্জ হয়েছে। যারা আগের আবিদ হোসেন মোল্লা স্যারের 5th এডিশন পড়েছেন তারা হয়তো জানেন, আগে বলা হতো যে 24 ঘন্টায় রিকার করলে সেটাকে ফেব্রাইল কনভালশন প্লাস। কিন্তু এখন এটা টোটালি চেঞ্জ করেছে এই ক্লাসিফিকেশনটা, এবং এটা নেলসন থেকে নেওয়া হয়েছে। যে যদি একটা বাচ্চার 5 বছরের পরেও, হ্যাঁ, একটা বাচ্চা হয়তো ফেব্রাইল কনভালশন ছিল, যেটা সাধারণত আমরা বলি মা বাবাকে কাউন্সিলিং এর সময় যে 5 বছরের মধ্যে কনভালশনটা ভালো হয়ে যাবে। কিন্তু কোনো কারণে যদি 5 বছর পরেও কনভালশনটা পারসিস্ট করে, ফেব্রাইল কনভালশনটা, তখন সেটাকে ফেব্রাইল সিজার প্লাস বলছে। ঠিক আছে, তাহলে বাকি ক্লাসিফিকেশনটা আগের মতো ঠিকই আছে, শুধু এই 4 নাম্বারটা চেঞ্জ হয়েছে, নতুন বই এটা ঠিক করা হয়েছে। এরপর আমরা আসি, এটা আবার অ্যাজ এ হোল ক্যারেক্টারিস্টিক্স বলা হয়েছে যে সিম্পল ফেব্রাইল কনভালশনে কি কি ক্যারেক্টারিস্টিক্স থাকে। এটা পরীক্ষায় এমসিকিউ এবং এসবি এর জন্য খুব গুরুত্বপূর্ণ, এটা আপনারা স্টার্ট দিয়ে রাখেন। এটা পরীক্ষায় অনেক সময় এমসিকিউ আকারে আসে। প্রথম কথা হচ্ছে বয়সটা 6 মাস থেকে 60 মাসের মধ্যে হবে, এবং পিক এজ বলা হয় 14 থেকে 18 মাস। হ্যাঁ, এই বয়সী বাচ্চাদের দিয়ে আমরা বেশি ফেব্রাইল কনভালশন পাই। এটা হয় মোস্টলি জেনারেলাইজড, সাধারণত 24 ঘন্টা একবার হবে, কয়েক সেকেন্ড থেকে শুরু করে কয়েক মিনিট, কিন্তু এটা কখনোই 15 মিনিটের বেশি এক্সিড করবে না যদি সিম্পল হয়। এবং সাধারণত দেখা যায় পোস্ট ইকট্রাল ফেজে বাচ্চা একেবারে ভালো থাকে, মানে কনভালশন শেষ হয়ে যাওয়ার পরে বাচ্চার আর কোনো ড্রাউজিনেস, লেথার্জি এরকম কিছু থাকে না, বাচ্চা একেবারে পুরোপুরি সুস্থ। ঠিক আছে, তারপরে হচ্ছে অ্যাবসেন্স অফ সাইন্স অফ মেনিনজাইটিস, মানে মেনিনজাইটিসের কিছু সাইন সিমটম আমরা পড়বো পরবর্তীতে। এই যে সাইন অফ মেনিনজাইটিস গুলো, এগুলোই বাচ্চাদের থাকবে না, লাইক বালজ ফ্রন্টানেলি, নেক স্টিফনেস, স্টুপর বা ইরিটেবিলিটি, বা কার্নিক সাইন পজিটিভ, ব্রুডজিনস্কি সাইন পজিটিভ, এগুলো আমরা পরবর্তীতে পড়বো। তো এই যে সাইন অফ মেনিনজাইটিস বা মেনিনজাল ইরিটেশন যে সাইন সিমটম গুলো, এগুলো কিন্তু ফেব্রাইল কনভালশনের বাচ্চাগুলো থাকবে না, কোনো নিউরো ডেফিসিট থাকবে না। হ্যাঁ, মানে খিঁচুনি হয়ে যখন বাচ্চাটা খিঁচুনিটা শেষ হয়ে গেল তারপরে বাচ্চা একেবারে পুরোপুরি সুস্থ। আছে না যে নিউরো ডেফিসিট থাকে, যেমন কোন একটা একপাশে প্যারালাইসিস হয়ে গেছে, হেমিপ্যারালাইসিস বা প্যারাপ্লেজিয়া আছে, বা বাচ্চা খুব ড্রাউজি, একেবারে পোস্ট ইকটাল ফেজে বাচ্চা মানে লেথার্জিক হয়ে আছে, কোমাটোজ হয়ে গেছে, স্টুপোরাস হয়ে আছে, এরকম কোনো কিছু নেই। হ্যাঁ, বাচ্চা মোটামুটি ভালো সুস্থ বলা যায়। এবং হচ্ছে সাথে যদি ফ্যামিলিতে এরকম ফেব্রাইল কনভালশনের হিস্ট্রি থাকে, তাহলে এগুলা হচ্ছে আমাদের সিম্পল ফেব্রাইল কনভালশন হিসেবে আমরা ডায়াগনোসিস করতে পারি। ক্লিনিক্যাল ইভ্যালুয়েশনের জন্য আমরা এটা থিওরিটিক্যাল পড়াশোনা, এটা পরীক্ষা এভাবে এমসিকিউ এসিকিউ আকারে আসে না, বাট আপনাদের একটু জেনে রাখতে হবে অ্যাজ এ হোল যে কিভাবে আমরা একটা বাচ্চার এই ধরনের কনভালশন আসলে ইভ্যালুয়েট করি, যে বয়সটা কত, জ্বরের নেচারটা কেমন, ডিউরেশন কেমন, ফ্যামিলি হিস্ট্রি আছে কিনা, ডেভেলপমেন্টাল স্ট্যাটাসটা কেমন। হ্যাঁ, এগুলোর সাথে অ্যাসোসিয়েটেড, মানে যেহেতু একটা বাচ্চার জ্বর আছে, তাই না, যেহেতু ফেব্রাইল কনভালশন মানে কি, ফিভার থেকেই তো কনভালশনটা হচ্ছে, তাহলে এই ফিভারের কোনো ফোকাস অফ ইনফেকশন আছে কিনা, যে কোনো ইউটিআই সাথে অ্যাসোসিয়েটেড ইউটিআই আছে কিনা, অথবা বাচ্চা নিউমোনিয়া আছে কিনা। হ্যাঁ, মানে সার্চ করতে হবে যে কোনো ইনফেকশন আছে কিনা বডিতে, এবং এটা সার্চ করে সেটার অনুযায়ী আমাদের ইনভেস্টিগেশন করতে হবে, ট্রিটমেন্ট করতে হবে। আচ্ছা, ফিজিওলজি মানে ফিজিক্যাল এক্সামিনেশনে বাচ্চাটার লেভেল অফ কনসাসনেস দেখি। যেটা আমি বললাম যে যে বাচ্চাগুলো ফেব্রাইল কনভালশন থাকে তাদের ক্ষেত্রে দেখা যায় লেভেল অফ কনসাসনেসটা নর্মাল থাকে, মানে জিসিএসটা আমার 15/15 থাকবে পোস্ট ইকটাল ফেজে। কিন্তু যেটাই যদি মেনিনজাইটিস হয় বা অন্য কোনো কারণে কনভালশন হয়, তখন দেখা যায় যে জিসিএস এদের কম থাকে বা বাচ্চাগুলো অল্টার সেন্সোরিয়াম থাকে। আচ্ছা, এরপরে ম্যানেজ করার জন্য আমরা কি করি, আমরা এয়ারওয়ে ব্রিদিং সার্কুলেশন মেনটেন করি বাচ্চাদের। তারপর জ্বরের জন্য আমরা হচ্ছে কি কি দেই, এগুলো পরবর্তীতে আলোচনা করা আছে, এগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ না, বাট আপনাদেরকে একটু জানা থাকতে হবে যে যখন আমরা ফিজিক্যাল এক্সামিনেশন করব প্রথমে আমরা বাচ্চাটা জিসিএস দেখবো।
এরপরে হচ্ছে এয়ারওয়ে ব্রিদিং সার্কুলেশনটা দেখবো যেটা ঠিক আছে কিনা। হ্যাঁ, যেমন অনেক বাচ্চা দেখা যায় যে খিঁচুনির সময় শ্বাসকষ্ট হয়, হ্যাঁ, যদি সাথে অ্যাসোসিয়েটেড নিউমোনিয়া থাকে তাহলে তার অক্সিজেন দিতে হবে, হ্যাঁ, ব্রিদিংটা মেনটেন করতে হবে। যদি বাচ্চার কোনো আহ দেখা যায় যে বাচ্চা ডিহাইড্রেটেড, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে বাচ্চা সার্কুলেশন মেনটেন করতে হবে। ফ্রন্টানেলটা দেখতে হবে যে কোনো সাইন অফ মেনিনজাইটিস গুলো আছে কিনা, সেটা এক্সক্লুড করতে হবে। ওএফসি দেখতে হয় অনেক বাচ্চাদের ক্ষেত্রে, যে যদি কোনো কারণে মনে হয় যে বাচ্চা সিপির বাচ্চা, তার কনভার্সন হচ্ছে, তাহলে সেক্ষেত্রে ওয়েবসাইটটা দেখে ফেলতে হয়। ক্রেনিয়াল নার্ভ যদি কোনো মনে হয় যে পলসি আছে, তাহলে ক্রেনিয়াল নার্ভ এক্সামিনেশন করতে হবে। মাসেল টোনটা দেখতে হয়, সাধারণত দেখা যায় যে কনভার্সনের বাচ্চাদের মাসেল টোন বেশি থাকে, তাহলে একটু মাসেল টোনটা দেখতে হবে। হ্যাঁ, অ্যাসোসিয়েটেড কোনো ইনফেকশনের ফিচার্স আছে কিনা, লাইক কানে কোনো ইনফেকশন যদি থাকে, অটাইটিস মিডিয়া আছে কিনা, টনসিলাইটিস আছে কিনা, লাংসটা একটু অস্কালটেট করে দেখতে হবে যে নিউমোনিয়ার কোনো সাইন সিমটম আছে কিনা, ইউটিআই হিস্ট্রি নিতে হবে। ঠিক আছে, ভাইরাল ইনফেকশন থেকেও হতে পারে, তাহলে ভাইরাল কোনো জেনথেমা আছে কিনা বডিতে, ভাইরাল র্যাশ আছে কিনা, এটা দেখতে হবে এক্সামিনেশনে। ডায়াগনোসিসটা বেসিক্যালি ফেব্রাইল কনভার্সনের ডায়াগনোসিস হচ্ছে ক্লিনিক্যাল। আমরা ফেব্রাইল কনভার্সন আর মেনিনজাইটিস যেহেতু খুব কাছাকাছি আসে, তাহলে মেনিনজাইটিসের সাইন সিমটম গুলোকে এক্সক্লুড করলে আমরা বুঝতে পারবো যেটা ফেব্রাইল কনভার্সন। ঠিক আছে, তাহলে ক্লিনিক্যাল ফিচার এবং সাথে হচ্ছে মেনিনজাইটিসের কোনো সাইন সিমটম নাই, এভাবে আমরা ডায়াগনোসিসটা করব। আর কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে সিএসএফ স্টাডি করা হয়, যে যদি কোনো কনফিউশন থাকে সেক্ষেত্রে আমরা সিএসএফ স্টাডি করে এক্সক্লুড করি আর কি। আচ্ছা, ইনভেস্টিগেশনের জন্য আমরা কি কি করব? ফেব্রাইল কনভালশনের ক্ষেত্রে আমরা আসলে যেহেতু ইনফেকশন, কোন একটা ইনফেকশন থাকতে পারে বডিতে, সোর্স অফ ইনফেকশনটা খোঁজার জন্য কিছু ইনভেস্টিগেশন করি। যেমন চেস্ট এক্সরে করা হয়, ব্লাড সিবিসি পিবিএফ ব্লাড কালচার করা হয় অনেক সময়। যদি মনে করি যে টনসিলাইটিস আছে, ফ্যারিনজাইটিস আছে, সেক্ষেত্রে থ্রোট সোপ কালচার করতে হবে। ইউরিনারি কোনো কমপ্লেন থাকলে ইউরিনারি সিএস করতে হবে। মেটাবলিক কোনো অ্যাবনর্মালিটিস আছে কিনা এটা এক্সক্লুড করার জন্য সেরাম ইলেকট্রোলাইট, ক্যালসিয়াম, ব্লাড গ্লুকোজ এগুলো দেখা হয়। আর ইজি সাধারণত ফেব্রাইল কনভার্সনে করা হয় না। যদি আমাদের কোনো প্রয়োজন হয়, লাইক আমাদের সাসপেক্ট করছে যে এটা অ্যাটিপিক্যাল ফেব্রাইল কনভার্সন বা অ্যাটিপিক্যাল কোনো সাইন সিমটম আছে, তাহলে সেক্ষেত্রে সাধারণত ফেব্রাইল কনভার্সনটার 2 সপ্তাহ পরে আমরা ইজি করব, না হলে ভুল রিপোর্ট আসতে পারে, মানে ফলস পজিটিভ আসতে পারে। আর নিউরো ইমেজিংও করা হয় না, মানে সিটি স্ক্যান এমআরআইও করা হয় না। যদি কমপ্লেক্স ফেব্রাইল কনভালশন থাকে বা কোনো সাসপিশন থাকে যে কোনো আন্ডারলাইং প্যাথোলজি আছে কিনা, তাহলে সেক্ষেত্রে আমরা করতে পারি। সিএসএফ স্টাডির কথা বললাম যে সিএসএফ স্টাডি অনেক সময় করা হয়। কাদের ক্ষেত্রে সিএসএফ স্টাডি করা হয়? সাধারণত দেখা যায় যে 6 মাস থেকে 60 মাসের বাচ্চাদের ফেব্রাইল কনভালশন হয়। তাহলে 6 মাসের আগে যদি কোনো বাচ্চা আমার কাছে কনভালশন নিয়ে আসে, জ্বর খিঁচুনি নিয়ে আসে, তাহলে অবশ্যই সেটা আমাদের এলপি করতে হবে, কারণ সেটা মোস্ট লাইকলি মেনিনজাইটিস হওয়ার সম্ভাবনাই বেশি। ঠিক আছে, তারপরে যদি বাচ্চা অনেক বেশি সিক লুকিং, আমার মনে হচ্ছে এটা ফেব্রাইল কনভালশন, হয়তো 6 মাস বা 6 মাসের বড় বাচ্চাই, কিন্তু বাচ্চা অনেক বেশি ইল লুকিং বা সিক, তাহলে সেক্ষেত্রে আমার এলপি করতে হবে। 6 মাস থেকে 12 মাসের বাচ্চা যাদের ইমিউনাইজেশন স্ট্যাটাস আমি জানছি না, লাইক তার ভ্যাকসিনেশন করা আছে কিনা, তাহলে সেক্ষেত্রে আমাদের এলপি করতে হবে। কেন? কারণ হচ্ছে আমাদের যে ইপিআই শিডিউল আছে সেখানে কিন্তু হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি, তারপর হচ্ছে নিউমোকক্কাস, এগুলোর এগেনস্টে ভ্যাকসিনেশন করা হয়। তো যেই বাচ্চার ইমিউনাইজেশন স্ট্যাটাস আননোন বা ইনকমপ্লিট, তাদের ক্ষেত্রে কিন্তু এই হিপ, নিউমোকক্কাস, যেহেতু এগুলো মেইন অর্গানিজম মেনিনজাইটিসে, সেগুলো দিয়ে ইনফেকশন হতে পারে। তাহলে এই জন্য যাদের ইমিউনাইজেশন স্ট্যাটাস আননোন অথবা ডেফিসিট আছে, তাদের ক্ষেত্রে আমাদের অবশ্যই এলপি করে কনফার্ম করতে হবে যেটা ফেব্রাইল কনভার্সন নাকি মেনিনজাইটিস। তারপর যে কোনো বাচ্চা যাদের অ্যান্টিবায়োটিকের রেসপন্স করছে না, আমরা তো ফেব্রাইল কনভার্সনের ক্ষেত্রেও দেখা যায় যে যেহেতু জ্বর আছে, আমার বাচ্চাদের প্যারাসিটামল ছাড়াও অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, কাভারেজ দেওয়া হয়। যদি অ্যান্টিবায়োটিক দিয়ে ট্রিটমেন্ট করার পরও বাচ্চা জ্বর খিঁচুনি হচ্ছে বা কোনো সাইন সিমটম যেটা ক্লিনিশিয়ান সাসপেক্ট করছে যেটা মেনিনজাইটিস হতে পারে, তাহলে অবশ্যই তাকে এলপি করে কনফার্ম করতে হবে। কি করো কি লো আমার আচ্ছা, শপিং নিয়ে আসলে? হ্যাঁ, ওই যে পাঠাইলো বাসায় নিয়ে যাওয়ার জন্য। তুমি কেমনে নিয়ে যাবা? আচ্ছা, মনে হয় কারো আনমিউট করা থাকলে একটু মিউট করে নিন কাইন্ডলি। আচ্ছা, তাহলে হচ্ছে সিএসএফ এর ইন্ডিকেশন একটা হচ্ছে 6 মাসের নিচে যে কোনো বাচ্চাকে আমরা এলপি করব। 6 মাস থেকে 12 মাসের বাচ্চা যাদের ইমিউনাইজেশন স্ট্যাটাস আমি জানছি না, তাদেরকে অবশ্যই এলপি করতে হবে। যে কোনো বয়সের বাচ্চা যাদের অ্যান্টিবায়োটিক দেওয়ার পরও রেসপন্স নেই এবং হচ্ছে কোনো ক্লিনিক্যাল সাইন সিমটম যেটা নিয়ে ক্লিনিশিয়ান কনসার্ন, তাহলে তাকে আমরা এলপি করব। ঠিক আছে, এরপর আমরা চলে আসি ট্রিটমেন্টে। ট্রিটমেন্ট যদিও পার্ট 1 এক্সামে আসবে না, তবে আমাদের ফার্মাকোলজি পার্টে কিন্তু অনেকগুলো ড্রাগস ডোজ ফর্মুলেশন আসে। তো সেই জন্য আপনাদেরকে একটু অ্যাজ এ হোল প্রত্যেকটা ডিজিজেরই কি কি মেডিসিন ড্রাগস ইউজ করা হয়, কোনটা খুব
ইম্পর্টেন্ট ড্রাগ সেগুলো একটু জানা থাকতে হবে। যেমন ফেব্রাইল কনভালশনের ক্ষেত্রে কনভালশন বা সিজারটা কন্ট্রোল করার জন্য আমরা হচ্ছে ডায়াজিপাম ব্যবহার করি, এবং এটা কিভাবে দেওয়া হয়, এটা পার রেক্টালি দেওয়া হয়। ঠিক আছে, ডায়াজিপামটা আমরা কিভাবে দিই, পার রেক্টাল ডায়াজিপাম। এটা একটু জানা থাকতে হবে যে ফেব্রাইল কনভালশনের মেইন ড্রাগ, কনভালশন কন্ট্রোল করার জন্য মেইন ড্রাগ হচ্ছে ডায়াজিপাম, যেটা দেওয়া হয় পার রেক্টালি। এছাড়া আপনি মিডাজোলাম দিতে পারেন অথবা লোরাজিপাম দিতে পারেন। তাহলে এই তিনটা মেডিসিনের নাম আমরা মনে রাখবো, যে ফেব্রাইল কনভালশন কন্ট্রোল করার জন্য আমরা ডায়াজিপাম, মিডাজোলাম অথবা লোরাজিপাম দিতে পারবো। এছাড়া বডি টেম্পারেচার কমানোর জন্য আমরা প্যারাসিটামল ইউজ করি। অ্যান্টিবায়োটিক্স যদি আমরা কোনো ইনফেকশন, মানে ভাইরাল ইনফেকশন ছাড়া অন্য কোনো ইনফেকশন সাসপেক্ট করি, যেগুলো লাইক তার নিউমোনিয়া আছে, ইউটিআই আছে, অথবা তার কোনো অন্য কোনো ইনফেকশন আছে সাসপেক্ট করি, তাহলে অবশ্যই তাকে অ্যান্টিবায়োটিক্স দিতে হবে। আচ্ছা, এরপরে রিস্ক ফ্যাক্টরস গুলোতে আসি। তাহলে আমাদের যে ফেব্রাইল কনভালশনে যে কনভালশন কন্ট্রোল করার জন্য আমরা কি কি ড্রাগ ইউজ করি, ডায়াজিপাম, মিডাজোলাম এবং হচ্ছে লরাজিপাম। আর যেহেতু জ্বর আছে বাচ্চা, তাহলে জ্বর ফিভারের জন্য আমরা অ্যান্টিবায়োটিক হিসেবে প্যারাসিটামল দিব। ইনফেকশনের এভিডেন্স থাকলে অ্যান্টিবায়োটিক্স ইউজ করতে হবে। এরপর আসি কি কি রিস্ক ফ্যাক্টর হতে পারে। যে ফেব্রাইল কনভালশন কিন্তু রিকারেন্স করে, এটা মোস্ট মানে কমন একটা ডিজিজ। আমাদের এরকম পরীক্ষা আসে অনেক সময় যে কোন কোন ডিজিজ গুলো রিকারেন্স হয়, হ্যাঁ, তার মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট ডিজিজ হচ্ছে ফেব্রাইল কনভালশন, এটা বারবার হতে পারে। ঠিক আছে, তাহলে এটার কিছু রিস্ক ফ্যাক্টর আছে, কিছু মেজর রিস্ক ফ্যাক্টরস আছে, কিছু মাইনর রিস্ক ফ্যাক্টর আছে। মেজর রিস্ক ফ্যাক্টর গুলো কি কি, সাধারণত যে বাচ্চাগুলোর 1 বছর বয়সের আগেই ফেব্রাইল কনভালশন হয়, তাদের ক্ষেত্রে দেখা যায় মানে মানে রিকার করার বা রিকারেন্সের রিস্কটা বেশি থাকে। তারপর দেখা যায় যাদের লো টেম্পারেচারে হয়, লাইক খুব অল্প টেম্পারেচারেই যাদের কনভালশন, মানে খুব কম জ্বর আসাতেই যাদের কনভালশন হয়ে যাচ্ছে, সেই বাচ্চাগুলোর ক্ষেত্রে দেখা যায় যে রিকারেন্স রিস্কটা বেশি থাকে। এবং জ্বর আসার 1 ঘন্টার মধ্যে যদি কনভালশন হয়, তাহলে তাদের ক্ষেত্রে রিকারেন্স রিস্কটা বেশি। আমাদের সাধারণত বলা হয় যে ফেব্রাইল কনভালশনের বাচ্চাগুলোর জ্বর মানে জ্বর আসার 24 ঘন্টার মধ্যেই খিঁচুনি হবে। হ্যাঁ, মেনিনজাইটিসের ক্ষেত্রে যেমন দেখা যায়, এটা খুব ইম্পর্টেন্ট হিস্ট্রি নেওয়ার ক্ষেত্রে, যে মেনিনজাইটিসের ক্ষেত্রে আমরা দেখি যে বাচ্চা 2-3 দিন 4-5 দিন থেকে জ্বর, অনেক জ্বর, এরপরে বাচ্চা হঠাৎ করে খিঁচুনি হলো। ঠিক আছে, তার মানে কি, যে এটা আহ একটা সময় নিয়েছে, একটা একটা ব্রিফ পিরিয়ড টাইমের পরে গিয়ে কনভালশনটা হচ্ছে। কিন্তু ফেব্রাইল কনভালশনের যে কনভালশনটা, সেটা সাধারণত জ্বর আসায় 24 ঘন্টার মধ্যেই খিঁচুনি হয়ে যায়। এবং যাদের ক্ষেত্রে 1 ঘন্টার মধ্যে খিঁচুনি হয়ে যায়, তাদের ক্ষেত্রে রিকারেন্স রিস্কটা বেশি। তাহলে তিনটা জিনিস আমরা মনে রাখবো, তিনটাই এক দিয়ে, যে 1 বছরের নিচে যাদের, তাদের ক্ষেত্রে রিস্ক বেশি। একটা হচ্ছে যে 1 ঘন্টার মধ্যে, যদি জ্বরের 1 ঘন্টার মধ্যে খিঁচুনি হয় তাহলে বেশি। আর 101 ডিগ্রি, মনে রাখবেন যে 101, মানে এভারেজে বলা হয় যে 101 ডিগ্রির মধ্যে জ্বর, এরকম হাই লো টেম্পারেচারে যাদের আহ কনভার্সন হয়, তাদের ক্ষেত্রে হচ্ছে রিকারেন্স রিস্কটা বেশি। এছাড়া কিছু মাইনর রিস্ক ফ্যাক্টর আছে, যেমন হচ্ছে যদি ফ্যামিলিতে হিস্ট্রি থাকে কোনো একটা ফেব্রাইল কনভালশনের, যে বাবা দাদা চাচাদের ফেব্রাইল কনভালশন ছিল, অথবা ফ্যামিলিতে কোনো এপিলেপসি পেশেন্ট থাকে, তাহলে তাদের ক্ষেত্রে একটা রিস্ক থাকে বাচ্চাদের ফেব্রাইল কনভালশন হওয়ার। তো বা কমপ্লেক্স ফেব্রাইল কনভালশন যেটা, সেটার ক্ষেত্রে রিকারেন্স রিস্কটা বেশি। তারপর হচ্ছে যারা ডে কেয়ার সেন্টারে থাকে, মেল চাইল্ডদের বলা হয়। তারপর যদি লো সোডিয়াম লেভেল থাকে, তাদের ক্ষেত্রে মাইনর রিস্ক ফ্যাক্টর এগুলো, যে রিকারেন্স হতে পারে। আচ্ছা, এরপর রিকারেন্স কিছু পার্সেন্টেজ দেওয়া আছে, এটা পরীক্ষায় আসে না, এটা না পড়লেও হবে। এরপরে আমরা আসি যে কিভাবে আমরা ফেব্রাইল কনভার্সন প্রিভেন্ট বা কন্ট্রোল করতে পারি। তো এটা বলা হয় যে এটা প্রোফাইলেক্সিস আছে, বাট এটা হচ্ছে ইন্টারমিটেন্ট প্রোফাইলেক্সিস। সাধারণত আমরা যখন বাচ্চাদের ছুটি দিই, তখন আমরা কাউন্সিলিং করে দিই যে আপনার বাচ্চা পরবর্তীতেও জ্বর আসলে খিঁচুনি হতে পারে। তাহলে যখনই বাচ্চার জ্বর আসবে, বাচ্চার জ্বর আসলে গা মুছে দিবেন, প্যারাসিটামল সিরাপ খাইয়ে দিবেন, এবং সাথে হচ্ছে যে সেডিল বা ডায়াজিপাম ট্যাবলেটটা এটা খাইয়ে দিতে হবে। ঠিক আছে, এমন না যে খিঁচুনি হওয়ার পর খাওয়াবেন, এটা হচ্ছে যখনই জ্বর আসবে তখনই খাইয়ে দিতে হবে, যাতে খিঁচুনিটা না হয়। তাহলে এই প্রোফাইলেক্সিসটাকে বলা হয় ইন্টারমিটেন্ট প্রোফাইলেক্সিস। ইন্টারমিটেন্ট প্রোফাইলেক্সিসে আমরা ডায়াজিপাম ইউজ করি, অথবা ক্লোবাজাম অথবা ক্লোনাজিপাম। জাস্ট মেডিসিনগুলোর নাম মনে রাখলেই হবে। যে ইন্টারমিটেন্ট প্রোফাইলেক্সিসের জন্য ফেব্রাইল কনভালশনে কি কি ইউজ করা হয়, একটা হচ্ছে ডায়াজিপাম, একটা হচ্ছে ক্লোবাজাম, আর একটা হচ্ছে ক্লোনাজিপাম। এই তিনটা মেডিসিন ইউজ করা হয়। কন্টিনিউয়াস কোনো প্রোফাইলেক্সিস রিকমেন্ডেড না, বাট ইন ফিউচার যখন আপনার পোস্ট গ্রেডে পড়বেন, তখন দেখবেন যে কন্টিনিউয়াস প্রোফাইলেক্সিসও কিছু কিছু পেশেন্টদের ক্ষেত্রে দিতে হয়, ইন্ডিকেশনস আছে আলাদা। ওটা পরীক্ষা আপনাদের জন্য ইম্পর্টেন্ট না। আচ্ছা, আর সাথে অনেক সময় আয়রন সাপ্লিমেন্ট আমরা দিয়ে দিই। দেখা যায় যে আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়ার সাথে ফেব্রাইল কনভার্সনের একটা অ্যাসোসিয়েশন আছে। এরকম কিছু স্টাডি আছে, যে বলা হয় যে বাচ্চাদের আয়রন প্রোফাইল, মানে আয়রন লেভেলটা কম থাকে, আয়রন ডেফিসিয়েন্সি থাকে, তাদের ক্ষেত্রে ফেব্রাইল কনভার্সন হওয়ার রিস্ক বেশি। এই জন্য যদি আমরা সিবিসিতে দেখি যে তার আয়রন লেভেলটা কম, হিমোগ্লোবিন কম, তাহলে সেই বাচ্চাদের ক্ষেত্রে আমরা আয়রন সাপ্লিমেন্টেশন দিয়ে দিই। আচ্ছা, এরপরে একটা প্রগনোসিসে বলা হয় যে প্রগনোসিসটা ভালো, তবে কাদের ক্ষেত্রে, যে পরবর্তীতে এপিলেপসি হওয়ার সম্ভাবনা আছে। এটা আসলে যদি সিম্পল ফেব্রাইল কনভার্সন হয়, তাহলে
লেস দেন 1% ও 1%। যাদের রিকারেন্ট ফেব্রাইল কনভার্সন হচ্ছে তাদের ক্ষেত্রে 4%-এর মতো। কমপ্লেক্স ফেব্রাইল কনভার্সনের পেশেন্টে 6%। কমপ্লেক্স ফেব্রাইল কনভার্সন যেটা ফোকাল যদি হয় তাহলে সেক্ষেত্রে 29%। জ্বর আসার 1 ঘন্টারও কমে যদি কনভার্সন হয়ে যায় সেক্ষেত্রে 11%। ফ্যামিলিতে ইপিলেপসির হিস্ট্রি থাকলে তাদের ইপিলেপসি হতে পারে 18%। আর নিউরো ডেভেলপমেন্টাল কোনো অ্যাবনর্মালিটিস থাকে, যেমন সিপির বাচ্চার যদি ফেব্রাইল কনভার্সন হয় বা অন্য কোনো নিউরোমেটাবলিক বা নিউরো ডিজেনারেটিভ ডিজিজ আছে, সেই বাচ্চার যদি ফেব্রাইল কনভার্সন হয় তাদের ক্ষেত্রে ভবিষ্যতে ইপিলেপসি হওয়ার সম্ভাবনা 33%। এই পার্সেন্টেজ গুলো আসে না, তারপর একটু করে রাখবেন, কারণ যেহেতু এখন পার্ট 1 কোশ্চেন বেশ কঠিন হয়। আচ্ছা, এরপরে আমাদের অ্যানাদার ইনফিনিটি স্টার টপিক হচ্ছে মেনিনজাইটিস। আচ্ছা, মেনিনজাইটিস নামের মধ্যে বোঝা যাচ্ছে যে এটা ইনফ্লামেশন অফ দ্য মেনিনজেস। আমাদের মেনিনজেসের 3টা লেয়ার আছে। একেবারে ব্রেন প্যারেনকাইমার সাথে যেটা লেগে থাকে সেটা নাম হচ্ছে পায়া ম্যাটার, এরপরে হচ্ছে অ্যারাকনয়েড ম্যাটার, এরপরে হচ্ছে ডুরা ম্যাটার। এর মধ্যে অ্যারাকনয়েড ম্যাটার এবং পায়া ম্যাটারকে একসাথে বলা হয় হচ্ছে লেপ্টোমেনিনজেস। লেপ্টোমেনিনজেস, ঠিক আছে। তাহলে মেনিনজাইটিসটা হচ্ছে বেসিক্যালি ইনফ্লামেশন অফ দ্য লেপ্টোমেনিনজেস। তার মানে আপনার এখানে অ্যারাকনয়েড ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটারের নিচে যে সাব অ্যারাকনয়েড স্পেস আছে যেখানে সিএসএফ থাকে এই জায়গাতে, এবং হচ্ছে প্যারামিটার, এই এই 3টা এরিয়াতে আপনার ইনফ্লামেশন হচ্ছে, ঠিক আছে। এবং কোন একটা অর্গানিজম দিয়ে হতে পারে, যার কারণে আমার হচ্ছে পেশেন্ট মেনিনজাইটিসের ফিচার্স গুলো নিয়ে প্রেজেন্ট করবে। কি দিয়ে হতে পারে অর্গানিজম? হতে পারে ব্যাকটেরিয়া, হতে পারে ভাইরাস, হতে পারে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। তাহলে যদি ব্যাকটেরিয়া দিয়ে হয় তাহলে সেটাকে আমরা বলছি পায়োজেনিক, যদি ভাইরাস দিয়ে হয় তাহলে ভাইরাল মেনিনজাইটিস, আর যদি টিউবারকুলার হয় সেটাতে টিউবারকুলার মেনিনজাইটিস। এখন আমরা অর্গানিজমস গুলো মনে রাখবো, এটা খুব পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, এটা এসবি এর জন্য ইনফিনিটি স্টার। কি কি রিস্ক ফ্যাক্টর থাকে? নিওনেটদের ক্ষেত্রে সাধারণত যদি মাইল্ড ইউরোজেনিটাল ট্র্যাক্ট থেকে বাচ্চার কোনো ইনফেকশন হয় সেক্ষেত্রে, প্রিম্যাচিওর বাচ্চা যাদের ব্লাড ব্রেন ব্যারিয়ারটা হচ্ছে ম্যাচিওর থাকে না, অথবা যদি বাচ্চার কোনো স্পাইনাল কর্ডে ডিফেক্ট থাকে লাইক স্পাইনা বাইফিডা অ্যানেনকেফালি থাকে, সেই নিওনেটদের মেনিনজাইটিস হওয়ার সম্ভাবনাটা বেশি, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে রিস্ক ফ্যাক্টর। ইনফেন্ট এবং চিলড্রেনদের মধ্যে কোন একটা সেপ্টিসেমিয়া থেকে, লাইক সেপ্টিসেমিয়া জিনিসটা আসলে কি? আমার হচ্ছে নিউমোনিয়া হলো, এই নিউমোনিয়ার ইনফেকশনটা যদি ব্লাডে ছড়িয়ে পড়ে, এই ব্লাড থেকে ব্লাডের মাধ্যমে এটা আমার ব্রেনে চলে গেল, তাহলে এই সেপ্টিসেমিয়া থেকে হতে পারে। অটাইটিস মিডিয়া, ব্রেনের যে ইয়ারি ইনফেকশন হচ্ছে এটার সাথে তো আমাদের ব্রেনের একটা কানেকশন আছে, তাহলে সেই মিডিয়া দিয়ে যেতে পারে। ম্যাস্টোইডিটাইটিস থেকে যেতে পারে, হ্যাঁ। বা অথবা কোনো হেড ট্রমা বা হেড ইনজুরি হলো, সেখান দিয়ে কোনো একটা গ্যাপ তৈরি হলো, এই গ্যাপের মধ্য দিয়ে আমার যদি ইনফেকশন ঢুকে যে ইনোকুলেটেড হয়, তাহলে সেটা যদি আমার মেনিনজেসকে গিয়ে ইনফ্লামেশন করে, সেখান থেকে মেনিনজাইটিস হতে পারে, ঠিক আছে। বা যাদের হচ্ছে ইমিউনো কম্প্রোমাইজ থাকে, স্প্লিনেক্টমি করা থাকে, সেই বাচ্চাদেরও কিন্তু হচ্ছে মেনিনজাইটিস হওয়ার সম্ভাবনা বেশি, কারণ স্প্লিনের মধ্যে আমার এনক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া গুলো ডিস্ট্রয় হয়ে যায়। আর আমাদের মেনিনজাইটিসের মোস্ট কমন অর্গানিজমই হচ্ছে হিমোফিলাস, নিউমোকক্কাস, মেনিনগোকক্কাস, যেগুলো হচ্ছে সবই ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া। এই এনক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া গুলো বেশি বেশি মেনিনজাইটিস করবে, হে বাচ্চার হচ্ছে মেনিনজাইটিস আমাদের কাছে আসবে। তাহলে নিওনেটের ক্ষেত্রে, নিউবর্নদের ক্ষেত্রে প্রিম্যাচিওর হলে, কোনো স্পাইনাল কর্ড ইনজুরি থাকলে বা স্পাইনাল কর্ডে ডিফেক্ট থাকলে, অথবা ম্যাটার্নাল ইউরোজেনিটাল ট্র্যাক্ট ইনফেকশনের জন্য হতে পারে রিস্ক ফ্যাক্টর। আর ইনফেন্ট এবং চিলড্রেনদের ক্ষেত্রে সেপ্টিসেমিয়া, নিউমোনিয়া, মানে যে কোনো ইনফেকশনের হেমাটোজেনাস স্প্রেড হয়ে হতে পারে, হেড ট্রমা বা হেড ইনজুরি থেকে স্প্লেনেক্টমি পরে পেশেন্ট, ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্টদের হতে পারে। অর্গানিজমসটা আমরা খুব ইম্পর্টেন্ট, এটা আমরা আলাদা করে মনে রাখবো পরীক্ষার জন্য। যে নিউবর্নের ক্ষেত্রে মোস্ট কমন অর্গানিজম কি? মোস্ট কমন অর্গানিজম হচ্ছে ইকোলাই, গ্রাম নেগেটিভের মধ্যে, গ্রাম পজিটিভের মধ্যে গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাস, লিস্টেরিয়া মোনোসাইটোজেন্স, ঠিক আছে। তাহলে নিউবর্নের ক্ষেত্রে গ্রাম নেগেটিভের মধ্যে মোস্ট কমন হচ্ছে গ্রুপ বি ইকোলাই, গ্রাম পজিটিভের মধ্যে গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাস অ্যাগালেক্সি যেটা, আর হচ্ছে লিস্টেরিয়া মোনোসাইটোজেন্স, এই 3টা। আর নিউবর্নের পরে প্রি স্কুল এবং স্কুল গোয়িং এজের ক্ষেত্রে মোস্ট কমন হচ্ছে হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া এবং মেনিনগোকক্কাস। তাহলে এটাকে আমরা সহজে মনে রাখি হচ্ছে MPH দিয়ে। এম ফর মেনিনগোকক্কাস, পি ফর নিউমোকক্কাস, এইচ ফর হিমোফিলাস। এটা হচ্ছে প্রি স্কুল এজের জন্য। আর স্কুল গোয়িং এজের জন্য মোস্ট কমন হচ্ছে MP, মেনিনগোকক্কাস এবং নিউমোকক্কাস, ঠিক আছে। কিভাবে হতে পারে মেনিনজাইটিসটা? হতে পারে যে ব্লাডের মাধ্যমে, ডাইরেক্টলি ব্লাড ব্যাকটেরিয়ামিয়া বা সেপ্টিসেমিয়া থেকে ব্লাডের মাধ্যমে হেমাটোজেনাস স্প্রেড হতে পারে, অথবা কোনো একটা ইনফেকশন সেখান থেকে ডাইরেক্টলি এক্সটেনশন হতে পারে, যেমন অটাইটিস মিডিয়া বা ম্যাস্টোইডিটিস থেকে ডাইরেক্টলি সেখানে এক্সটেনশন হয়ে ইনফেকশন ছড়াতে পারে।
ঠিক আছে। তাহলে প্যাথোফিজিওলজিটা কি হবে? প্যাথোফিজিওলজিটা এখানে আমাদের সুন্দর করে একটু বলা আছে। আচ্ছা, এখানে আমি আরেকবার একটু বলি। তাহলে 0 থেকে 2 মাস, বা এটা আপনারা 1 মাসও রাখতে পারেন, যে 29 দিন 28 দিন পর্যন্ত মোস্ট কমন অর্গানিজম হচ্ছে ইকোলাই, গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাস এবং লিস্টেরিয়া মনোসাইটোজেন্স। 2 মাস থেকে মানে 29 দিন থেকে 5 বছর পর্যন্ত, এটা প্রি স্কুল এজ বলা হয়। এখানে হচ্ছে হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি, নিউমোকক্কাস এবং মেনিঙ্গোকক্কাস। আর 5 বছর থেকে 15 বছর পর্যন্ত এটার ক্ষেত্রে মোস্ট কমন অর্গানিজম হচ্ছে মেনিঙ্গোকক্কাস, তারপরে হচ্ছে নিউমোকক্কাস, তারপরে হচ্ছে হিমোফিলাস। ঠিক আছে, এটা সহজ করে এমপি করে মনে রাখতে পারি। এখন আমরা প্যাথোজেনেসিসটা দেখি। প্যাথোজেনেসিসটা এখানে যেটা বলা হয়েছে, এখানে এটা সিম্পলিফাই করে লেখা আছে, আমি একটু সহজ করে বলি। যে কোনো একটা অর্গানিজম আমার ব্লাড স্ট্রিমের মাধ্যমে ব্যাকটেরিয়ামিয়ার কারণে আমার ব্রেনে গেল। হ্যাঁ, ব্রেনে গিয়ে কি করবে? এটা ফার্স্ট আমাদের ব্লাড ব্রেন যে ব্যারিয়ারটা আছে সেটাকে আমরা ড্যামেজ করবে। এন্ডোথেলিয়াল ড্যামেজ করে, ব্লাড ব্রেন ব্যারিয়ারটাকে ড্যামেজ করে এটা আমাদের ব্রেনে ঢুকে গেল। ব্রেনের কোথায় যাবে এটা? ব্রেনের যাবে সিএসএফ অফ দ্য ল্যাটারাল ভেন্ট্রিকলস, মানে মেনলি সিএসএফ এ যাবে। হ্যাঁ, সিএসএফ এ গিয়ে অর্গানিজমটা ঢুকলো। ঢোকার পরে কি হবে? যেটা আমাদের সিএসএফ এর সার্কুলেশন তো আমরা সবাই জানি, আমি আরেকবার একটু দেখাচ্ছি, পরে আছে। সিএসএফ এর মধ্যে আমাদের কি হয়? সিএসএফ এর ল্যাটারাল ভেন্ট্রিকল থেকে ফোরামেন অফ মনরো দিয়ে যায় হচ্ছে থার্ড ভেন্ট্রিকল, থার্ড ভেন্ট্রিকল থেকে ডাক্ট অফ সিলভিয়াস দিয়ে যাবে ফোর্থ ভেন্ট্রিকলে। তার মানে এই সম্পূর্ণ সিএসএফ এ সার্কুলেট করবে। করার পর এটা যাবে কোথায়? আমাদের এখানে যে সাব অ্যারাকোনের স্পেস আছে, মানে অ্যারাকোনেট ম্যাটার এবং পায়ামেটারের মাঝখানে যে স্পেসটা আছে, সাব অ্যারাকোনের স্পেসে যাবে। যাওয়ার পরে এখানে কি হবে? এখানে গিয়ে যেহেতু এটা একটা ব্যাকটেরিয়া, তার মানে কি এটা ব্যাকটেরিয়া বা ভাইরাস বা একটা অর্গানিজম, এটা কি করবে? একটা ইনফ্লামেটরি রিয়াকশন করবে। ইনফ্লামেটরি রিয়াকশন করলে সেখানে আমাদের বিভিন্ন ধরনের ইনফ্লামেটরি সেলস গুলো অ্যাকুমুলেশন হবে, লাইক নিউট্রোফিল, লিম্ফোসাইট, এগুলো এসে অ্যাকুমুলেশন হবে এবং কেমিক্যাল মেডিয়েটরস রিলিজ হবে। রিলিজ হলে কি হচ্ছে? একটা জায়গায় যখন এরকম একটা ইনফ্লামেটরি রিয়াকশন হয়, তখন এই ব্লাড ব্রেনের যে পারমেবিলিটিটা এটা বেড়ে যাচ্ছে। হ্যাঁ, বেড়ে যাওয়ার কারণে এখানে ইডিমা হচ্ছে, ফ্লুইড লিকেজ হয়ে ইডিমা হচ্ছে। ইনফ্লামেশনের কারণে এখানে ইনফ্লামেটরি ইডিমা হচ্ছে, কিছু এক্সুডেট জমা হচ্ছে। তারপরে ওই ইনফ্লামেশনের কারণে, যেহেতু ওখানে ইনফ্লামেশন হয়েছে, তাহলে ওখানে ব্লাড ফ্লো বাড়বে। ঠিক আছে, হয়ে আমাদের ওখানে সাইটোটক্সিক এফেক্টের কারণে ওখানকার অ্যাজ এ হোল ইন্টারক্রেনিয়াল প্রেশারটাকে বাড়িয়ে দিবে। হয়ে এখানে বিভিন্ন ধরনের নিউরোনাল সেলগুলো ইনজুরি হবে, অ্যাপোপ্টোসিস হবে, এবং অ্যাজ এ হোল আমাদের ব্রেন টিস্যুগুলো ড্যামেজ হবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের মেইন প্যাথোজেনেসিস। এখানে এগুলোই বলা হয়েছে যে কিভাবে হচ্ছে। এই জিনিসটাকে এখানে সিম্পলিফাই করে আমি দেখালাম। আবিদ হোসেন মোল্লাসের বই প্যাথোজেনেসিসটা নতুন করে অ্যাড করেছে। আগের যে 5th এডিশন ছিল সেখানে এভাবে ছিল না, এখানে আবার সুন্দর করে স্যারের বইয়ে হচ্ছে অ্যাড করা হয়েছে যে মেনিনজাইটিসের প্যাথোলজিটা কি হয়। যে এখানে আমাদের ব্যাকটেরিয়াটা ঢুকলো, ঢোকার পরে আমার এটা ব্লাড ব্রেন ব্যারিয়ারকে ক্রস করছে, ব্লাড ব্রেন ব্যারিয়ারকে ক্রস করে এটা আমাদের সিএসএফ এ যাচ্ছে। সিএসএফ এ গিয়ে এখানে একটা ইনফ্লামেটরি রিয়াকশন হচ্ছে, ইনফ্লামেটরি এক্সুডেট জমা হচ্ছে, এখানে নিউট্রোফিলস আসছে, এসে ওখানকার ভাস্কুলার পারমিলিটি বাড়ছে, যার কারণে ইন্টারক্রেনিয়াল প্রেশার বাড়ছে। সাথে পেশেন্টের যে সাইন সিমটম গুলো, লাইক ভেন্ট্রিকুলাইটিস হওয়ার জন্য পেশেন্টের হাইড্রোকেফালাস হবে, রেজড আইসিপির কারণে পেশেন্টের সেইজার হবে, হেডেক হবে। ঠিক আছে, তবে ডুরামেটারও কখনো কখনো ইনভলভ হয়ে যেতে পারে, সেক্ষেত্রে সাবডুরাল এম্পাইমা হবে, ইফিউশন হবে, হয়ে পেশেন্ট আমাদের কাছে মেনিনজাইটিসের সাইন সিমটম গুলো নিয়ে প্রেজেন্ট করবে। কি কি ক্লিনিকো প্যাথোলজিক্যাল এফেক্ট হয়? আচ্ছা, ক্লিনিকো প্যাথোলজিক্যাল এফেক্ট অফ দ্য মেনিনজাইটিস। প্রথমে হচ্ছে যে এখানে ইনফেকশন যেহেতু হচ্ছে, তাহলে আমার সিএসএফ এর কালারটা প্রথমে ছিল ক্রিস্টাল ক্লিয়ার। এখানে ইনফ্লামেশন হওয়ার কারণে, ইনফ্লামেটরি রিয়াকশনের কারণে এখানে এটা টার্বিড বা হচ্ছে হেজি কালারের হয়ে যাবে, কারণ এখানে হাই নাম্বারে ডাব্লিউবিসি কাউন্ট বাড়বে, ডেড ব্যাকটেরিয়া থাকবে এই কারণে। এরপরে হচ্ছে এখানে যেহেতু আমার স্পাইনাল নার্ভ রুটস গুলো থাকে, আমার কিন্তু সিএসএফ এর মধ্যে, আমাদের যদি একটু ছবিতে দেখাই আমি, এটা আমার হচ্ছে সাবারাকোনার স্পেস। এখানে আমার নার্ভ রুট গুলো থাকে, স্পাইনাল নার্ভ রুট গুলো থাকে সিএসএফ এর এই জায়গাতে। ঠিক আছে, তাহলে এখানে যদি আমার ইনফ্লামেশন হয়, তাহলে কি হবে? স্পাইনাল নার্ভ রুট গুলো ইরিটেশন হবে। এই স্পাইনাল নার্ভ রুট গুলো ইরিটেশনের কারণে পেশেন্টের নেক রিজিডিটি হবে। আমরা যখন বাচ্চাকে বলবো যে ঘাটটা হচ্ছে থুতনিটাকে হচ্ছে আহ লাগাও, মানে পার্শিয়ালি যদি আমি মানে ফ্লেক্স করার চেষ্টা করি, এরকম করে, এই ছবিটার মতো দেখেন, যে ফ্লেক্স করার চেষ্টা করি প্যাসিভলি, তখন দেখা যাবে যে বাচ্চাটার ব্যথা পাবে, পেইন হবে, ইরিটেশন হবে এই নার্ভ রুট গুলাতে। হওয়ার কারণে বাচ্চার হচ্ছে নেক রিজিডিটি মনে হবে, মানে রেজিস্ট্যান্স ক্রিয়েট করবে একটা। তারপরে হচ্ছে কি হতে পারে?
যে ভেন্ট্রিকুলাইটিস এবং অবস্ট্রাকশন অফ দ্য অ্যারাকোনয়েড ভিলি। ওই যে এখানে ইনফ্লামেশনের কারণে আমার ভেন্ট্রিকুল গুলোতে ইনফ্লামেশন হচ্ছে, মানে অ্যারাকোনয়েড ভিলি যেখানে হচ্ছে আমাদের ভেন্ট্রিকলের যে লাইনিং এপিথেলিয়াম থাকে সেখানে হচ্ছে আমার অবস্ট্রাকশন হওয়ার কারণে পেশেন্টের প্রথমে কমিউনিকেটিং হাইড্রোকাফালাস হবে, পরবর্তীতে এটা নন কমিউনিকেটিং হাইড্রোকাফালাস হবে। আচ্ছা, এটার জন্য আমার একটু সিএসএফ এর ফ্লোটা দেখাতে হবে, আমি এটা দেখাই আপনাদের সহজ করে বলি, তাহলে এটা বোঝা যাচ্ছে না। তো এই ছবিটা আপনারা ফলো করেন। এটা হচ্ছে আমাদের সিএসএফ এর সার্কুলেশন। হ্যাঁ, সিএসএফ আমাদের কোথায় ফর্মেশন হচ্ছে, আমাদের যে ভেন্ট্রিকলস গুলো আছে, ল্যাটারাল ভেন্ট্রিকল, এই ল্যাটারাল ভেন্ট্রিকলের যে করোয়েড প্লেক্সাস আছে, এই করোয়েড প্লেক্সাসের এখানে আমাদের সিএসএফ এর প্রোডাকশন হবে, ফর্মেশন হবে। হওয়ার পরে এই সিএসএফ গুলো কোথায় আসবে, আসবে হচ্ছে ল্যাটারাল ভেন্ট্রিকল। ল্যাটারাল ভেন্ট্রিকল থাকে দুইটা, হ্যাঁ, লেফট এবং রাইট, এই দুটো ল্যাটারাল ভেন্ট্রিকলে আসলো। ল্যাটারাল ভেন্ট্রিকল থেকে এটা কোথায় যাবে, ইন্টারভেন্ট্রিকুলার ফোরামেন দিয়ে এটা যাবে হচ্ছে ফোরামেন অফ ইন্টারভেন্ট্রিকুলার ফোরামেন অফ মনরো দিয়ে এটা যাবে হচ্ছে আমাদের থার্ড ভেন্ট্রিকলে। ঠিক আছে, এই দুটো ফোরামেন দিয়ে এটা যাবে হচ্ছে থার্ড ভেন্ট্রিকলে। থার্ড ভেন্ট্রিকলের থেকে ডাক্ট অফ সিলভিয়াস অর সেরেব্রাল অ্যাকুইডাক্ট দিয়ে এটা যাবে হচ্ছে ফোর্থ ভেন্ট্রিকলে। ঠিক আছে, তাহলে সার্কুলেশনটা কি হচ্ছে, যে আমাদের ল্যাটারাল ভেন্ট্রিকলে যেখানে লাইনিং এপিথেলিয়াম আছে, করোয়েড প্লেক্সাস, এখান থেকে সিএসএফ এর প্রোডাকশন হবে। সিএসএফটা যাবে হচ্ছে ল্যাটারাল ভেন্ট্রিকলে, ল্যাটারাল ভেন্ট্রিকল থেকে ফোরামেন অফ মনরো দিয়ে যাবে হচ্ছে থার্ড ভেন্ট্রিকলে। থার্ড ভেন্ট্রিকল থেকে সেরেব্রাল অ্যাকুইডাক্ট or ডাক্ট অফ সিলভিয়াস দিয়ে যাবে হচ্ছে ফোর্থ ভেন্ট্রিকলে। এই ফোর্থ ভেন্ট্রিকল থেকে এরপর থাকে ফোরামেন অফ মনরো, ফোরামেন অফ লুস্কা এবং ফোরামেন অফ মেজেন্ডি। এই দুটা ফোরামেন, বোথ সাইডে দুটা ফোরামেন দিয়ে এরা যাবে হচ্ছে আমাদের যে সাব-অ্যারাকনের স্পেস আছে, এই সাব-অ্যারাকনের স্পেসের মধ্যে। সাব-অ্যারাকনের স্পেসে গিয়ে এরপর আমরা হোল সার্কুলেশনটা এভাবে সার্কুলেশন হবে। ঠিক আছে, তাহলে কোনো কারণে যদি আমার এই করোয়েড প্লেক্সাসে কোনো ইনফ্লামেশন হয় বা হচ্ছে অ্যারাকোনয়েড ভিলিগুলোতে ঠিকমতো অ্যাবজর্পশন না হয়, তাহলে কি হবে, আমার সিএসএফ এর পরিমাণ বাড়বে। সিএসএফ এর পরিমাণ বাড়লে এই সিএসএফ, বেশি সিএসএফটা কি করবে, বেশি বেশি সিএসএফ আমার হাইড্রোকাফালাস করবে, মানে ভেন্ট্রিকল গুলোকে ডায়ালেটেড করে ফেলবে। তখন এই কন্ডিশনটা, এটাকে আমরা বলছি কমিউনিকেটিং হাইড্রোকাফালাস। পরবর্তীতে এগুলো কি হয়, একটা সময় পরে এই জায়গাগুলোতে কোনো একটা কারণে যদি এখানে ফাইব্রোসিস হয়ে, ইনফ্লামেশন হয়ে, ফাইব্রোসিস হয়ে একটা ডাক্ট কোনো একটা এরিয়াতে যদি একটা অবস্ট্রাকশন ক্রিয়েট হয়, তখন সেটাকে আমরা বলছি অবস্ট্রাকটিভ হাইড্রোক্যাফালাস বা নন কমিউনিকেটিং হাইড্রোক্যাফালাস। তাহলে মেনিনজাইটিসের ক্ষেত্রে দুই ধরনের হাইড্রোক্যাফালাসই হতে পারে। সিএসএফ এর বেশি প্রোডাকশন হওয়ার কারণে আমার হবে হচ্ছে কমিউনিকেটিং হাইড্রোক্যাফালাস। পরবর্তীতে এই ইনফ্লামেশনের কারণে ইনফ্লামেটরি সেলস গুলো এখানে জমা হয়ে হয়ে যদি এখানে ফাইব্রোসিস হয়ে যায়, তখন হবে অবস্ট্রাকটিভ অর নন কমিউনিকেটিং হাইড্রোকাফালাস। যখন আমি হাইড্রোকাফালাস বলবো তখন আবার ডিটেলস আলোচনা করছি এটা নিয়ে। ঠিক আছে, তাহলে নিট ক্লিনিকো প্যাথোলজিক্যাল এফেক্ট হচ্ছে কি, যে একটা হচ্ছে ইনফেকশনের কারণে আমার সিএসএফ এর কালারটা চেঞ্জ হচ্ছে, নার্ভ রুট ইরিটেশনের কারণে পেশেন্ট নেক রিজিডিটি বা এবং সাইন অফ মেনিনজাইটিস গুলো নিয়ে প্রেজেন্ট করছে, ভেন্ট্রিকলস গুলোতে ইনফেকশন এবং মানে ভেন্ট্রিকুলের মধ্যে ইনফ্লামেশন, ইনফেকশনের কারণে পেশেন্টের বেশি বেশি সিএসএফ প্রোডাকশন হচ্ছে, হয়ে কমিউনিকেটিং হাইড্রোকাফালাস হচ্ছে। পরবর্তীতে কোনো একটা যদি সেখানে কি বলবো যে ফাইব্রোসিস হয়ে যায়, তখন সেখানে হচ্ছে আমাদের নন কমিউনিকেটিং হাইড্রোকাফালাস হচ্ছে। এছাড়া ভাস্কুলাইটিস হবে ব্রেনে, প্রত্যেকটা ব্লাড ভেসেলসই তো ইনভলভ হচ্ছে, তাহলে ভাস্কুলাইটিসের কারণে সেরেব্রাল থ্রম্বোসিস, ইনফ্রাকশন, স্ট্রোক এগুলো নিয়েও প্রেজেন্ট করতে পারে। তারপর হচ্ছে যেহেতু সিএসএফ এর প্রোডাকশন বেশি হচ্ছে, মানে আইসিপি রেজড হচ্ছে, ইন্টারক্রেনিয়াল প্রেশারটা বাড়ছে, তাহলে ইন্টারক্রেনিয়াল প্রেশার বাড়ার কারণে সেরেব্রাল ইডিমা, রেজড ইন্টারক্রেনিয়াল প্রেশারের যে সাইন সিমটম গুলো লাইক হেডেক, ভমিটিং, ব্র্যাডিকার্ডিয়া এগুলো হবে। কখনো কখনো দেখা যায় যে ক্রেনিয়াল নার্ভ গুলোতে কম্প্রেশন হয়, ক্রেনিয়াল নার্ভ ইনজুরি হয়, তাহলে ক্রেনিয়াল নার্ভ ইনজুরির পলসি নিয়ে প্রেজেন্ট করতে পারে। কি কি সাইন সিমটম থাকবে, সাধারণত বলা হয় যে নিওনেট বা ছোট বাচ্চা যাদের হচ্ছে 28 দিন বা 1 মাস বয়স পর্যন্ত বাচ্চাদের ক্ষেত্রে এরা নন স্পেসিফিক সাইন সিমটম থাকে। নন স্পেসিফিক সাইন সিমটম গুলো কি কি, যে রিল্যাক্টেন্ট টু ফিড, কারণ বাচ্চাদের প্রথম কথাই হচ্ছে যে বাচ্চাগুলো অসুস্থ হলে প্রথমে খেতে চায় না, তাহলে রিল্যাক্টেন্ট টু ফিড, খুব ইরিটেবল থাকে, হাই পিচ ক্রাই থাকে, অথবা ভ্যাকেন্ট একটা অ্যাপাথিক লুক নিয়ে থাকে। জ্বর নিয়েও আসতে পারে, মানে হাইপোথার্মিয়া নিয়েও আসতে পারে, হাইপারথার্মিয়া নিয়েও আসতে পারে। তারপর কনভালসিভ মুভমেন্ট হয় বা
জিটারিনেস হয়, হ্যাঁ, বালজ ফ্রন্টানেল থাকতে পারে। যদি আইসিপি অনেক বেশি হয়, মানে ইন্ট্রাক্রেনিয়াল প্রেশারটা অনেক বেড়ে যায়, তাহলে বালজ ফ্রন্টানেল থাকতে পারে, রেসপিরেটরি ডিস্ট্রেস অথবা এভিডেন্স অফ সেপসিস নিয়ে আমাদের কাছে নিওনেটের বাচ্চাগুলো আসবে। আর একটু বড় বাচ্চা হলে, মানে ইনফেন্ট এবং ওল্ডার চিলড্রেনদের ক্ষেত্রে দেখা যায় এদের হাই ফিভার থাকে মেনিনজাইটিস হলে, সাথে ভমিটিং, হেডেক, কনভালশন, রিকারেন্ট কনভালশন হতে থাকে, অল্টার্ড কনসাসনেস, অনেক বাচ্চাগুলো মানে অজ্ঞান হয়ে যায়, আনকনসিয়াস হয়ে যায়, অথবা খুব ড্রাউজি থাকে, স্টুপোরাস থাকে। ঠিক আছে, তাহলে এই সাইন সিমটম গুলো নিয়ে আমাদের কাছে পেশেন্ট আসবে। এক্সামিনেশন আমরা কি করব? প্রথমে আমরা হচ্ছে জেনারেল এক্সামিনেশন করি। জেনারেল এক্সামিনেশন আমরা লুকসটা দেখবো যে বাচ্চার কোনো আহ হচ্ছে কনভালসিভ মুভমেন্ট তখনও হচ্ছে কিনা, হ্যাঁ, অনেক সময় মুখ দিয়ে ফ্রোদিং হয়, ডিস্ট্রেস থাকে। তারপর স্কিনে কোনো র্যাশ আছে কিনা, বিশেষ করে মেনিঙ্গোকাল সেপ্টিসেমিয়া হলে কিন্তু স্কিনের র্যাশ নিয়ে আসে। তারপরে হচ্ছে অ্যাজ এ হোল আমরা হিমোডাইনামিক স্ট্যাটাস দেখবো, যে পালস, বিপি, সিআরটি এগুলো কেমন, বডি টেম্পারেচার কেমন। যদি ছোট বাচ্চা হয় তাহলে অবশ্যই ফ্রন্টালিনটা দেখতে হবে, যেটা বাল্জ আছে কিনা। ঠিক আছে, তারপর কনসিয়াস লেভেল, জিসিএস দেখবো। মেনিনজাইটিসের বাচ্চার ক্ষেত্রে জিসিএস টা খুব গুরুত্বপূর্ণ, যে কনভার্সন হচ্ছে পোস্ট কনভালসিভ ফেজে বা এই পোস্ট ইকটাল ফেজে বাচ্চার কনসিয়াস লেভেলটা কেমন, যে সে কি জিসিএস 15/15 নাকি কনসিয়াসটা ডিপ্রেস, কনসিয়াস লেভেলটা ডিপ্রেস, এটা দেখতে হবে। আর একটু বড় বাচ্চা হলে অবশ্যই সাইন অফ মেনিনজাইটিস গুলা দেখতে হবে। সাইন অফ মেনিনজাইটিস তিনটা, এটা পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ, যে এখানে পরীক্ষা আসে যে কি কি সাইন অফ মেনিনজাল ইরিটেশন আছে। একটা হচ্ছে নেক রিজিডিটি, কার্নিক সাইন, ব্রুডজিনস্কি সাইন। এগুলো সাধারণত একটু বড় বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায়। ঠিক আছে, কারণ ছোট বাচ্চাদের ক্ষেত্রে তো মাইলিনেশন হয় না, এই জন্য নার্ভ রুট ইরিটেশনের সাইন সিমটম আসবে না। কিন্তু একটু বড় বাচ্চা যাদের মাইলিনেশন হয়েছে নার্ভে, তাদের ক্ষেত্রে নেক রিজিডিটি, কার্নিক সাইন আর ব্রুডজিনস্কি সাইন আমরা পেতে পারি। প্রথমে বলি নেক রিজিডিটিটা কি। নেক রিজিডিটিটা হচ্ছে যে, যেহেতু আমি বললাম যে আমাদের স্পাইনাল যে নার্ভ গুলো আছে, এগুলোর হচ্ছে যে নার্ভ রুটটা, এটা থাকে হচ্ছে সাবারাকোনার স্পেসের যে সিএসএফ টা আছে, এখানে রুটটা থাকে। তো এই সাবারাকোনার স্পেসে যদি আমার ইনফ্লামেশন হয়, হ্যাঁ, মেনিনজাইটিস হয়, তাহলে কি হবে? স্পাইনাল নার্ভ রুট গুলো ইরিটেটেড হবে। এই ইরিটেটেড হলে যখন আমরা বাচ্চাটা এরকম মানে ঘাড়টাকে ভাঁজ করার চেষ্টা করব, প্যাসিভলি ভাঁজ করার চেষ্টা করব নেকটাকে, তখন দেখা যাবে সে একটা ব্যথা পাবে, একটা রেজিস্টেন্স দিবে, হ্যাঁ, এই স্পাইনাল নার্ভগুলোতে তখন ইরিটেশনের কারণে এটা হয়। ঠিক আছে, তাহলে এটার কারণে আমার নেক রিজিডিটি হবে। কার্নিক সাইনটা কি? কার্নিক সাইনটা হচ্ছে আমি হিপটা এবং হচ্ছে নিটাকে আমরা ফ্লেকশন করে এক্সটেন্ড করব, হ্যাঁ, 90 ডিগ্রি অ্যাঙ্গেল করলে দেখা যাবে যে নিটটাকে যখন আমি এভাবে এক্সটেন্ড করার চেষ্টা করব, বাচ্চাটা এভাবে নিটে এক্সটেন্ড করতে পারবে না, একটা রেজিস্ট্যান্স দিবে। এটাও একই কজ, স্পাইনাল নার্ভ রুটটা ইরিটেশনের কারণে হচ্ছে। এবং ব্রুডজিনস্কি সাইনটা কি? ব্রুডজিনস্কি সাইনটা হচ্ছে যখন আমি বাচ্চাটা নেকটাকে এরকম ফ্লেক্স করার চেষ্টা করব, তখন দেখা যাবে সে পাটাও উঠিয়ে ফেলবে, কারণ এখান থেকে আমার স্পাইনাল নার্ভ শুরু হয়েছে একেবারে সার্ভাইকাল 1 থেকে শুরু করে একেবারে স্যাক্রাল পর্যন্ত, তাই না? তাহলে এটা যখন সে ভাঁজ করার চেষ্টা করবে, তখন দেখা যাবে সে পাটাও ভাঁজ করে ফেলবে। এটা হচ্ছে ব্রুডজিনস্কি সাইন। তাহলে এইটা পরীক্ষার সময় একটা সেশনের প্রশ্ন ছিল যে সাইন অফ মেনিনজাইটিস বা মেনিনজিয়াল নার্ভ রুট ইরিটেশন, মানে সাইন অফ মেনিনজাইটিস গুলো বা নেক রিজিডিটি কেন হয়? এটা হয় হচ্ছে যে স্পাইনাল নার্ভ রুটটা ইরিটেশন হওয়ার কারণে। এরপর আমরা আরো কিছু কিছু সাইন সিম্পটম দেখা হয়, যেমন মোটর সিস্টেম এক্সামিনেশন আমরা মাসেল টোন দেখি। যেমন আমরা বলা হয় যে মাসেল, যে বাচ্চাগুলো কনভালসিভ থাকে পোস্ট কনভালসিভ ফেজে, দেখা যায় মাসেল টোন কিছুটা বেশি থাকে, তাহলে মাসেল টোন দেখা হয়। তারপর জার্ক গুলো দেখা হয়। এরপর কোনো ক্রেনিয়াল নার্ভ ডেফিসিট আছে কিনা, ক্রেনিয়াল নার্ভ কোনো পলসি আছে কিনা সেটা দেখা হয়। বাচ্চাদের প্যাপিলোইডিমা থাকলে সেক্ষেত্রে আমার ফান্ডোস্কোপি করে দেখা হয় যে প্যাপিলোইডিমা আছে কিনা, যেহেতু ইন্টারক্রেনিয়াল প্রেশার রেইজের কারণে প্যাপিলোইডিমা পাওয়া যেতে পারে। তারপর হচ্ছে মেনিনজাইটিসের ক্ষেত্রে 4টা নার্ভ পলসি হয়, নার্ভ ক্রেনিয়াল নার্ভ 2, ক্রেনিয়াল নার্ভ 3, 7 আর হচ্ছে 8। এখানে শুধু 7 এর কথা বলা হয়েছে, বাট পরীক্ষায় আসলে আপনারা এমসিকিউ এর জন্য তিনটাই দাগাবেন। ঠিক আছে, যে মেনিনজাইটিসের কমপ্লিকেশন হিসেবে কোন কোন ক্রেনিয়াল নার্ভ পলসি হতে পারে, নার্ভ 2, নার্ভ 3, নার্ভ 7 এবং নার্ভ 8। তার মধ্যে মোস্ট কমন হচ্ছে নার্ভ মানে 7। ফেশিয়াল নার্ভ পলসিটা মোস্ট কমন, এখানে ফেশিয়াল অ্যাসিমেট্রি হতে পারে, বেলস পলসি হতে পারে, কিন্তু এছাড়াও নার্ভ 2, নার্ভ 3 এবং নার্ভ 8ও পলসি হতে পারে। আচ্ছা, এরপরে আসি হচ্ছে মেনিনগোককাল মেনিনজাইটিস। মেনিনগোককাল মেনিনজাইটিস আর নর্মাল মেনিনজাইটিস একই বেসিক্যালি, বাট মেনিনগোককাল মেনিনজাইটিস এর পেশেন্টদের ক্ষেত্রে আলাদা করে একটা ফিচার থাকে, যেদের নেক্রোটিক র্যাশ থাকে, হ্যাঁ, কারণ মেনিনগোককাল ইনফেকশনের ক্ষেত্রে স্কিন ইনভলভমেন্ট হয়। তো সেক্ষেত্রে পেশেন্টের দেখা যায় পারপুরা, প্যাটেচি, একাইমোসিসের মতো স্কিনের মধ্যে এরকম নেক্রোটিক র্যাশ দেখা যায়, এবং এগুলো হাইলি কন্টাজিয়াস।
তো এই জন্য এগুলো ফার্মিনেন্ট মেনিনগোককাল সেপ্টিসেমিয়া আসলে আমরা প্রথমে পেশেন্টকে আগে আইসোলেট করি, করে হচ্ছে ম্যানেজ করতে হয়। এগুলো ওই মেনিনজাইটিসের সাইন সিমটম লাইক হাই ফিভার, কনভালশন, হ্যাঁ, অল্টার সেন্সোরিয়াম নিয়ে আপনার কাছে আসবে। সাথে যদি স্কিনের র্যাশ থাকে তখন এটা হচ্ছে মেনিনগোককাল সেপ্টিসেমিয়া। এগুলোর কমপ্লিকেশন হিসেবে অনেক সময় ডিআইসি ডেভেলপ করে, পেশেন্ট শকে চলে যায়, ওটা ভাবে ম্যানেজ করতে হয়। আচ্ছা, এরপর আসি কমপ্লিকেশনস। এটা পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ, এটা এসবিএ এবং এমসিকিউ এর জন্য ইনফিনিটি স্টার। কি কি কমপ্লিকেশন হতে পারে মেনিনজাইটিসে? ব্রড হেডিং এ দুটো বলা হয়, একটা হচ্ছে সিএনএস এর কমপ্লিকেশন, একটা হচ্ছে এক্সট্রা সিএনএস কমপ্লিকেশন। এই ছকটা পুরোপুরি আবিদ হোসেন মোল্লা স্যার বই চেঞ্জ করা হয়েছে, আগে অন্যরকম ছিল, এখন এটা এই নতুন ছকটাই আপনারা পড়বেন। কি হতে পারে সিএনএস কমপ্লিকেশনে? ইমিডিয়েটলি হতে পারে যে হাইপোগ্লাইসেমিয়া, সিয়াদ ডেভেলপ করতে পারে, মানে সিনড্রোম অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট এডিএস সিক্রেশন। এটার কারণে দেখা যায় অনেক সময় হাইপোনাট্রিমিয়া, ওয়াটার রিটেনশন হয়, তারপর মাসেল ক্রাম্প, উইকনেস, নশিয়া, ভমিটিং, হেডেক, কনভালশন, এগুলো নিয়ে আসতে পারে। এটা হচ্ছে ইমিডিয়েট কমপ্লিকেশন অফ মেনিনজাইটিস। সাবসিকুয়েন্টলি কি হতে পারে? পরবর্তীতে হচ্ছে সাবডুরাল এম্পাইমা, সাবডুরাল ইফিউশন হতে পারে যদি ডুরা ম্যাটার ইনভলভ হয়। তারপরে হচ্ছে ব্রেনের প্যারেনকাইমা, সেরেব্রাম ইনভলভ হওয়ার কারণে হচ্ছে সেরেব্রাইটিস, সেরেব্রাল ইডিমা, অ্যাপসিস, ইন্টারক্রেনিয়াল প্রেশারটা রেজ হতে পারে, সেরেব্রাল হার্নিয়েশন হতে পারে। ভেন্ট্রিকল গুলোতে কি হচ্ছে? ভেন্ট্রিকুলাইটিস হচ্ছে। তারপর হচ্ছে যেহেতু বেশি বেশি সিএসএফ প্রোডাকশন হচ্ছে তাহলে হাইড্রোক্যাফালাস হচ্ছে। প্রথমে কমিউনিকেটিং হবে, যদি আনট্রিটেড থাকে তাহলে নন কমিউনিকেটিং হয়ে যাবে, নন কমিউনিকেটিং বা অবস্ট্রাকটিভ। ঠিক আছে, তাহলে এটা পরীক্ষা এমসিকিউ এর প্রশ্ন বা এসবি এর প্রশ্ন, যে কখন কমিউনিকেটিং হবে, কখন নন কমিউনিকেটিং হবে। এরপর একেবারে পরবর্তীতে যদি পুরোপুরি আনট্রিটেড একটা মেনিনজাইটিসের বাচ্চা থাকে তাহলে তার পরবর্তীতে ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি হতে পারে, সিপি হতে পারে, বিহেভিয়ারাল অ্যাবনর্মালিটিস, এপিলেপসি, ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট, ডিফনেস, কানে শুনতে পাবে না, হ্যাঁ, যদি তার ওই ভেস্টিবুলো কক্লিয়ার নার্ভটা নষ্ট হয়ে যায় তাহলে ডিফনেস হতে পারে, স্পিচ ডিফিকাল্টি হতে পারে, সোয়ালোইং ডিফিকাল্টি হতে পারে, হ্যাঁ, এগুলো। আর এক্সট্রা ক্রেনিয়াল কি হতে পারে? এক্সট্রা সিএনএস কমপ্লিকেশনের মধ্যে বিশেষ করে সেপ্টিসেমিয়ার বাচ্চাগুলো শকে চলে যায়, হ্যাঁ, যদি সেপসিস মানে সারা বডিতে ইনফেকশন ছড়িয়ে পড়ে সেক্ষেত্রে সেপ্টিসেমিয়া হয়, ডিআইসি হয়ে শক ডেভেলপ করতে পারে। মেনিনগোককাল সেপ্টিসেমিয়ার ক্ষেত্রে মোস্ট কমন হচ্ছে অ্যাড্রেনাল হেমোরেজ হয়ে ওয়াটারহাউস ফ্রেডরিকসন সিনড্রোম, একটা সিনড্রোম করে আর কি, এটা হতে পারে। ঠিক আছে, এখন আসি ডায়াগনোসিস কিভাবে করবো আমরা। ডায়াগনোসিসের জন্য আমরা মেইনলি হচ্ছে কনফার্মেটরি টেস্ট হচ্ছে সিএসএফ স্টাডি। ঠিক আছে, তাহলে এটা এসবি এর জন্য গুরুত্বপূর্ণ যে কনফার্মেশনের জন্য আমরা কি করব? সিএসএফ স্টাডি করব। নাম্বার পাংচার করা হয়, করে আমরা ওই ফ্লুইডের স্টাডি করে দেখি যেটা প্রেসার, কালার, তারপরে সাইটোলজিক্যাল এক্সামিনেশন, হ্যাঁ, মরফোলজিটা কেমন, এগুলো দেখা হয়। আর ব্লাড কালচার, ব্লাড সিবিসি করলে সিবিসিতে আমরা হচ্ছে যদি ব্যাকটেরিয়াল হয় তাহলে নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস পাবো, ভাইরাল হলে সেক্ষেত্রে লিম্ফোসাইট কাউন্টটা বেশি পেতে পারি। কালচার সাধারণত করা হয় না, বাট কালচার অনেক সময় অর্গানিজম পাওয়া যায় না। আচ্ছা, এখন আসি যে সিএসএফ স্টাডি, এটা গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। এখানে একটা বক্স আছে, আবিদ হোসেন মোল্লা স্যারের বইটা আগে আরো সামনের দিকে ছিল এটা। এই ছকটা খুব গুরুত্বপূর্ণ। তিন ধরনের যে মেনিনজাইটিস, ব্যাকটেরিয়াল, টিউবারকুলার এবং ভাইরাল, এই তিনটে মেনিনজাইটিসের মধ্যে ডিফারেন্সটা খুব ভালো করে মনে রাখতে হবে যে কোথায় কি হয়। যেগুলো পায়োজেনিক বা টিউবারকুলার মেনিনজাইটিস, এই দুটাই তো, টিউবারকুলারও তো এক ধরনের ব্যাকটেরিয়া। সাধারণত ব্যাকটেরিয়াল মেনিনজাইটিসের ক্ষেত্রে দেখা যায় অধিকাংশ সাইন সিমটম গুলো আসে, ফিচার্স গুলো থাকে। ভাইরালের ক্ষেত্রে মোটামুটি পেশেন্টের সাইন সিমটম অত বেশি থাকে না এবং সিএসএফ স্টাডিতে খুব সিগনিফিকেন্ট কিছু পাওয়া যায় না। পায়োজেনিক এবং টিউবারকুলার যে মেনিনজাইটিস সেক্ষেত্রে প্রেশারটা দুটার ক্ষেত্রেই বাড়বে। ঠিক আছে, পায়োজেনিক মেনিনজাইটিস এবং টিউবারকুলার মেনিনজাইটিসের ক্ষেত্রে সিএসএফ এর প্রেশার এলিভেটেড হবে। কালারটা কেমন হবে? পায়োজেনিক হলে একেবারে বেশি ঘোলাটে থাকে, লাইক হেজি অর পুরুলেন্ট, একটা পাস এর মতো লাগে দেখতে। আর টিউবারকুলারের ক্ষেত্রে সাধারণত স্ট্র কালার থাকে। ভাইরালের ক্ষেত্রে এটা ক্লিয়ার থাকবে। সেলস কাউন্টটা কেমন হবে? পায়োজেনিক যেহেতু এটা ব্যাকটেরিয়াল তাহলে এখানে নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস হবে। টিউবারকুলার এবং ভাইরাল দুটার ক্ষেত্রে লিম্ফোসাইট কাউন্ট বাড়বে, কিন্তু টিউবারকুলার যেহেতু সেটার ক্ষেত্রে বেশি থাকবে লিম্ফোসাইট কাউন্টটা, ভাইরালের ক্ষেত্রে খুব বেশি থাকে না। গ্লুকোজ দুটার ক্ষেত্রে, পায়োজেনিক এবং টিউবারকুলার দুটাই যেহেতু ব্যাকটেরিয়াল ইনফেকশন, দুটাই হচ্ছে আমাদের আহ, যে গ্লুকোজ ট্রান্সপোর্টের যে রিসেপ্টরটা আছে সেটাকে নষ্ট করে দেয়, এই জন্য হচ্ছে গ্লুকোজের এন্ট্রি কমে যায়, যার কারণে হচ্ছে আমার সিএসএফ এ গ্লুকোজের পরিমাণ কমে। ঠিক আছে, তাহলে গ্লুকোজটা সিগনিফিকেন্টলি লো হবে পায়োজেনিক এবং টিউবারকুলারের ক্ষেত্রে। আর ভাইরালের ক্ষেত্রে সাধারণত নর্মাল থাকবে বা স্লাইটলি লো হতে পারে। প্রোটিন কাউন্টটা কেমন হবে? পায়োজেনিকের ক্ষেত্রে প্রোটিন কাউন্টটা অনেক বেশি থাকবে। হ্যাঁ, পায়োজেনিক বা ব্যাকটেরিয়াল মেনিনজাইটিসে
প্রোটিন কাউন্ট অনেক বাড়বে, যেহেতু এখানে ইনফ্ল্যামেটরি সেলস জমা হচ্ছে, অনেক ধরনের কেমিক্যাল মেডিয়েটর রিলিজ হচ্ছে, অ্যাজ এ হোল প্রোটিন কাউন্ট এখানে অনেক বেড়ে যায়। টিউবারকুলারের ক্ষেত্রেও বাড়বে, এখানে আর বেশি বাড়বে, হ্যাঁ, হাইলি রেজড হবে। আর ভাইরালের ক্ষেত্রে স্লাইটলি রেজড হবে। গ্রাম স্টেনিং করলে, সাধারণত গ্রাম স্টেনিং করলে অর্গানিজম পাওয়া যায় না, বা টিবির ক্ষেত্রে কখনো কখনো টিউবারকুলার বেসিলি পাওয়া যেতে পারে। ব্যাকটেরিয়াল অ্যান্টিজেন ডিটেকশন করা হয়। আর টিবির ক্ষেত্রে আমরা সিএসএফ থেকে জিন এক্সপার্ট করতে পারি, অ্যাডা করতে পারি। কালচার করলে সাধারণত অর্গানিজম পাওয়া যায় না, বাট পেলে ব্যাকটেরিয়াসের ক্ষেত্রে আমরা অর্গানিজম পেতে পারি। ঠিক আছে, ক্লিনিক্যালি বললাম যে আসলে অর্গানিজম এগুলো পাওয়া যায় না। আমরা ক্লিনিক্যালি সিএসএফ স্টাডিতে বেসিক্যালি প্রেশার, কালার, সেলস, গ্লুকোজ, প্রোটিন এগুলাই দেখি, এই কয়েকটা। আর হচ্ছে যদি টিবি সাসপেক্ট করি সেক্ষেত্রে জিন এক্সপার্ট করানো হয়, অ্যাডা করানো হয়। এগুলো এখানে বলেছে, এগুলো আর একসাথে আলোচনা করে ফেললাম। যে গ্লুকোজের এমন কেমন, প্রোটিন কেমন, এগুলো অ্যাজ এ হোল বলা হয়েছে ব্যাকটেরিয়া ভাইরাসের ক্ষেত্রে, আলাদা করে না যাই। এখন হচ্ছে একটু অর্গানিজমস গুলো অনুযায়ী অ্যান্টিবায়োটিকের নামটা জানা থাকতে হবে। এটাও হচ্ছে আমাদের ফার্মাকোলজির জন্য গুরুত্বপূর্ণ, যে মেনিঙ্গোকক্কাসের ক্ষেত্রে কোন অ্যান্টিবায়োটিক্স ভালো কাজ করে। মেনিঙ্গোকক্কাল মেনিনজাইটিসের ক্ষেত্রে আমার পেনিসিলিন জি দেওয়া হয়। নিউমোকক্কাসের ক্ষেত্রে সেফট্রাক্সন এবং ভেনকোমাইসিনের কম্বিনেশন, এটা হচ্ছে 10 থেকে 14 দিন। আর হিপ হলে, যেটা সবচেয়ে খারাপ, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি, এক্ষেত্রে সেফট্রাক্সন অথবা সেফোডেক্সিন দেওয়া হয় 7 থেকে 10 দিন। গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া দিয়ে সাসপেক্ট করলে এবং ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্টের ক্ষেত্রে আমরা হচ্ছে মেরোপেনাম অথবা সেফোডেক্সিমের সাথে অ্যামিকাসিন দিব 21 দিন পর্যন্ত। সিউডোমোনাসের ক্ষেত্রে সেপ্টাজিডিম দেওয়া হয় 14 থেকে 21 দিন। আর লিস্টেরিয়া মনোসাইটোজেন্সে হচ্ছে সেফট্রাক্সন এবং অ্যাম্পিসিলিন 21 দিন। এরপরে আমরা হচ্ছে একটু ট্রিটমেন্ট অফ দ্য কমপ্লিকেশন গুলো জানবো। আমরা কমপ্লিকেশন গুলো জানি, শুধু মানে জাস্ট কমপ্লিকেশন গুলোর নাম জানতে হবে যে কি কি কমপ্লিকেশন হতে পারে। মেনিনজাইটিসের মোস্ট কমন এবং ইম্পর্টেন্ট কমপ্লিকেশন হচ্ছে হাইড্রোক্যাফালাস। তাহলে হাইড্রোক্যাফালাস বা মানে ব্রেন অ্যাবসেস হলে এটা নিউরোসার্জনের সাথে কনসাল্ট করতে হবে। ক্রেনিয়াল নার্ভ পলসিও খুব কমন, বিশেষ করে হচ্ছে সেভেন্থ নার্ভ পলসি। যদি বেলস পলসি হয় তাহলে সেক্ষেত্রে ফিজিওথেরাপি লাগবে। সিয়াদ যদি ডেভেলপ করে তাহলে সেটার অনুযায়ী ফ্লুইড রেস্ট্রিকশন করে সাপোর্টিভ ম্যানেজমেন্ট দিতে হবে। রেজড আইসিপিও খুব কমন। রেজড আইসিপি হলে পেশেন্টের দেখা যায় যে ওই প্যাপিলোইডিমা দেখা যায় চোখে, সেটা দিয়ে আমরা ডায়াগনোসিস করতে পারি। তাহলে সেক্ষেত্রে হেড এলিভেটেড করে হাইপারটোনিক স্যালাইন দিয়ে ইনফিউশন দেওয়া হয়, ফ্লুসেমাইড, ম্যানিডল দিয়ে ট্রিটমেন্ট করা হয়। আর সাবডুরাল ইফিউশন বা সাবডুরাল এম্পাইমা হলে সেক্ষেত্রে অ্যাসপিরেশন করতে হবে। ঠিক আছে, এগুলো ট্রিটমেন্ট দরকার নেই, জাস্ট কমপ্লিকেশনস গুলো জানা থাকতে হবে আর কি। প্রোফাইলিক্সিসটা একটু আমরা জানবো যে মেনিনগোককাস সেপ্টিসেমিয়া, যেটা খুব কন্টাজিয়াস, এটা হচ্ছে আমরা প্রোফাইলিক্সিস হিসেবে অ্যাম্পিসিলিন অথবা সিপ্রোফ্লক্সাসিন ইউজ করি। আর প্রিভেনশনের জন্য আমাদের অ্যান্টিবায়োটিক মানে কি বলে, প্রোফাইলিক্সিসের প্রিভেনশনের জন্য আমাদের হচ্ছে ভ্যাকসিনেশন আছে। মেনিনগোককাল সেপ্টিসেমিয়া বা মেনিনগোককাসের জন্য 2 ডোজ হচ্ছে মেনিনগোককাল কনজুগেট ভ্যাকসিন দেওয়া হয়, এটা হচ্ছে আইএম দেওয়া হয়। 2 বছরের পরে যে কোনো বয়সী বাচ্চাকে দেওয়া যাবে। হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জার জন্য টাইপ বির জন্য হচ্ছে আমাদের ইপিআই শিডিউলে ভ্যাকসিন আছে 3টা। আর নিউমোককাসের জন্য ইপিআই শিডিউলে ভ্যাকসিন আছে 3টা। তাহলে প্রিভেনশনের জন্য আমরা ইপিআই শিডিউলে 2টা ভ্যাকসিন আছে, শুধু বেনিগক্কাসের ভ্যাকসিনটা দিতে হবে 2 বছরের পরে 2টা ডোজ আইএম। এরপর আমরা চলে আসি টিউবারকুলার মেনিনজাইটিস। আমাদের যে 3 ধরনের মেনিনজাইটিস আমরা পড়লাম, পায়োজেনিক, ব্যাকটেরিয়াল এবং ভাইরাল, এই 3টার মধ্যে সবচেয়ে ডেঞ্জারাস হচ্ছে টিউবারকুলার মেনিনজাইটিস। ঠিক আছে, তাহলে মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ডেঞ্জারাস হচ্ছে টিউবারকুলার মেনিনজাইটিস। প্যাথোজেনেসিসটা মোটামুটি একই রকম। যদি টিউবার মানে টিউবারকুলাস ব্যাসিলাস, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস যদি কি করে যে আমাদের ব্রেন প্যারেনকাইমাকে, ব্রেনের মেনিনজেসকে ইনভলভ করে, এখানে ইনফ্লামেশন করে, তখন দেখা যায় যে পেশেন্ট একটা সার্টেন টাইম পরে কিছুদিন মানে ডরমেন্ট থাকে। তার কিছুদিন, কয়েক মাস থেকে কয়েক ইসের পরে এটা আমাদের মেনিনজাইটিসের সাইন সিমটম গুলো নিয়ে প্রেজেন্ট করে। তো ফার্স্ট স্টেজ, যেটা স্টেজ অফ ইনভেশন, তো এখানে নন স্পেসিফিক সাইন সিমটম থাকে, লাইক লো গ্রেড ফিভার, টিবির যেরকম যে লো গ্রেড ফিভার হয়, তারপর হচ্ছে ইভিনিং রাইজ অফ টেম্পারেচার, হেডেক থাকে, বাচ্চাগুলো কিছুটা ড্রাউজি থাকে, বিহেভিয়ারাল চেঞ্জেস আসে এরকম, কিন্তু তখনও কোনো নিউরোলজিক্যাল ডেফিসিট থাকে না। এরপর স্টেজ 2 বা যেটা মেনিনজাইটিসের সাইন সিমটম গুলো নিয়ে প্রেজেন্ট করে, এক বাচ্চা কনভার্সন হয়, তারপর হচ্ছে নেক রিজিডিটি, ব্রুজিনস্কি সাইন, কার্নিক সাইন, এগুলো পজিটিভ হয়, টোন বেশি থাকে, হাইপারটোনিয়া থাকে, ক্রেনিয়াল নার্ভ পলসি থাকতে পারে এবং নিউরোলজিক্যাল ডেফিসিট নিয়েও আসতে পারে আমাদের কাছে। যদি পেশেন্ট আনট্রিটেড থাকে, ট্রিটমেন্ট না করা হয়, সেক্ষেত্রে টার্মিনাল স্টেজে চলে যায়,
টার্মিনাল স্টেজে গেলে কি হবে, হচ্ছে যে কোমা, হেমিপ্লেজিয়া বা প্যারাপ্লেজিয়া হতে পারে, ডিকর্টিকেট বা ডিসেরিব্রেট পোস্টারে থাকতে পারে, পেশেন্টের ভাইটালস গুলো ডিটোরিয়েট করে এবং পেশেন্ট ইভেনচুয়ালি ডেথ হয়ে যায় যদি ট্রিটমেন্ট না করা হয়। এরপর আমরা আসি যে আমাদের এক্সামিনেশন, টিবির ক্ষেত্রে আমাদের কি এক্সামিনেশন করা হয়। টিবির ক্ষেত্রে আসলে যে ফান্ডোস্কোপি সব জায়গার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, যে ফান্ডাস দেখা হয়, ওটা দিয়ে আমরা রেজড আইসিপি ফিচার্স দেখতে পাবো। তারপর টিবি যদি হয়, মানে টিবিএম যদি হয়, টিউবারকুলার মেনিনজাইটিস হয়, সেক্ষেত্রে ওই ফান্ডাস দিয়ে করের টিউবারকল দেখা যায়। ঠিক আছে, ওই রেটিনাল লেয়ারে এখানে আমাদের করের টিউবারকল দেখা যেতে পারে। এছাড়া ডায়াগনোসিসের জন্য আমরা ওই সিএসএফ স্টাডি বেসিক্যালি করি। এছাড়া টিবি টেস্টের আরো কিছু ইনভেস্টিগেশন করানো হয়, লাইক এমটি করানো হয়, সিবিসি তে হয়তো লিম্ফোসাইটোসিস পাওয়া যেতে পারে, টিবি কন্ট্যাক্টের কোনো হিস্ট্রি আছে কিনা এটা নেওয়া হয়, বিসিজি ভ্যাকসিনেশনের হিস্ট্রিটা নেওয়া হয়, এগুলো বা পেশেন্টের আগে কখনো টিবি হয়েছিল কিনা এই এভিডেন্স আছে কিনা এটা দেখা হয় আর কি। এমআরআই ফাইন্ডিংটা আমরা একটু মনে রাখবো। টিবি পেশেন্টদের ক্ষেত্রে এমআরআই অনেক সময় দেখা যায় আমরা এমআরআই করি। এমআরআই তে হচ্ছে যদি শুধু মেনিনজাইটিস হয় তাহলে সেক্ষেত্রে খুব বেশি কিছু বোঝা যায় না, সেটা মেনিনজাল এনহ্যান্সমেন্ট বোঝা যায়। কিন্তু সাথে শুধু যদি আমার সিএনএস টিবি হয়, লাইক মেনিনজেসের সাথে সাথে আমার ব্রেন প্যারেনকাইমাকেও ইনভলভ করে, তাহলে এরকম টিউবারকুলোমা, হ্যাঁ টিউবারকুলোমা পাওয়া যেতে পারে। তাহলে এমআরআই অফ দ্য ব্রেন করা হয় যদি আমরা সিএনএস টিবি সাসপেক্ট করি, তাহলে মেনিনজাল এনহ্যান্সমেন্ট পাবো বেজাল ক্রিস্টানের এখানে। আর হচ্ছে যদি ব্রেন প্যারেনকাইমা ইনভলভ হয়ে যায় তাহলে এরকম টিউবারকুলোমা পাবো। এটা হচ্ছে প্যাথোগনোমিক ফর টিবি, সিএনএস টিবি। আচ্ছা, ট্রিটমেন্টের জন্য আমরা অ্যান্টিটিবি ড্রাগ দিই, এটা আমাদের পরীক্ষার জন্য লাগবে যে অ্যান্টিটিবি ড্রাগ কতদিন দেওয়া হয়। টিউবারকুলার মেনিনজাইটিস বা টিবিএম এর ক্ষেত্রে বা সিএনএস টিবির ক্ষেত্রে হচ্ছে 12 মাস ট্রিটমেন্ট করা হয়। ঠিক আছে, অনেক সময় তার বেশিও দেওয়া হয়। যেটা হচ্ছে 2 এফডিসি, 3 এফডিসি 2 মাস, আর 2 এফডিসি হচ্ছে 10 মাস টোটাল। আর সাথে হচ্ছে প্রেডনিসোলন দেওয়া হয়। ঠিক আছে, এই জাস্ট ডিউরেশনটা মনে রাখতে হবে আর কি কি মেডিসিন দেওয়া হয়। আচ্ছা, এখানে একটা কথা বলি, যেখানে আমরা টিবি পড়ছি, টিবি যখন আমরা পড়বো প্রত্যেক পরীক্ষাতে হচ্ছে টিবি থেকে ফার্মাকোলজিতে প্রশ্ন আসে। তাহলে অ্যান্টিটিবি ড্রাগ গুলোর নাম, তারপর হচ্ছে অ্যান্টিটিবি ড্রাগ গুলোর মেকানিজম অফ অ্যাকশন, এবং সাথে হচ্ছে এগুলোর সাইড ইফেক্টস গুলো আপনারা খুব ভালো করে পড়ে ফেলবেন। হ্যাঁ, এটা খুব পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ফার্মাকোলজিতে। ইনফিনিটি স্টার অ্যান্টিটিবি ড্রাগ। এরপর আমরা চলে আসি ভাইরাল এনকেফালাইটিস। ভাইরাল এনকেফালাইটিস এর এই টপিকস এবং হচ্ছে এই চার্টটা নতুন অ্যাড করা হয়েছে, এখান থেকে এখন পর্যন্ত প্রশ্ন আসেনি, বাট মানে ইন ফিউচারে আপনাদের সময় আসতে পারে। ভাইরাল এনকেফালাইটিসটা কি? যে কোনো এনকেফালাইটিস মানেই হচ্ছে আমার ব্রেন প্যারেনকাইমাতে ইনফ্লামেশন। যেহেতু এটা ভাইরাস দিয়ে হচ্ছে মোস্টলি, তাই এটা ভাইরাল এনকেফালাইটিস। কি কি অর্গানিজম দিয়ে হতে পারে? এন্টারোভাইরাস, এসবি এর জন্য গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট। এছাড়া হার্পিস, এপস্টিন বার ভাইরাস, নিপা এবং জাপানিজ এনকেফালাইটিস। কি হয় এখানে, ব্রেন প্যারেনকাইমাটা সিএনএস এর কোনো একটা ভাইরাল ইনফেকশন থেকে ব্রেন প্যারেনকাইমাটা যদি ইনভলভ হয়, হয়ে পেশেন্ট আমাদের কাছে হচ্ছে অল্টার্ড সেন্সোরিয়াম, কনভালশন এগুলো নিয়ে প্রেজেন্ট করে, তখন আমরা এটাকে এনকেফালাইটিস বলছি। 80% পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় যে পেশেন্ট যদি ইমিডিয়েটলি ম্যানেজ করা না হয়, এগুলো পেশেন্ট খুব তাড়াতাড়ি খারাপ হয়ে মারা যায়। কি কি সাইন সিমটম নিয়ে আসতে পারি? ফিভার, হেডেক, ভমিটিং, ড্রাউজি, কনফিউশন, বিহেভিয়ারাল চেঞ্জ, সাথে হচ্ছে মানে র্যাপিডলি ডেভেলপ করে আর কি এগুলো, এবং সাথে কনভালশনের সাথে পেশেন্ট কোমাটোস থাকতে পারে, নিউরোলজিক্যাল ডেফিসিট থাকে। এখন ডিফারেন্সটা মনে রাখলে আপনারা সহজ করে মনে রাখতে পারবেন যে মেনিনজাইটিস এবং এনকেফালাইটিস এর মধ্যে ডিফারেন্সেসটা কি। ভাইরাল মেনিনজাইটিস যেটা, সেটা সাধারণত আমি যেটা বললাম যে ভাইরাল মেনিনজাইটিস কিন্তু সাইন সিমটম অত সিভিয়ার থাকে না, এবং পেশেন্টের ক্লিনিক্যাল প্রোফাইলও দেখা যায় মোটামুটি স্টেবল থাকে। কিন্তু এনকেফালাইটিস হলে পেশেন্ট গুলো অনেক বেশি সাডেনলি ডিটোরেট করে যায়, দেখা যায় ভর্তি হওয়ার 1-2 ঘন্টার মধ্যেই পেশেন্ট এক্সপায়ার করে যাচ্ছে। কোন কোন অর্গানিজম দিয়ে হতে পারে? মেনিনজাইটিসের ক্ষেত্রে এন্টারোভাইরাস, ইকোভাইরাস এবং হচ্ছে পোলিও ভাইরাস 70 থেকে 80% কজ। এছাড়া হার্পিস সিমপ্লেক্স, ভ্যারিসেলা জোস্টার, মামস। আর এনকেফালাইটিসের হার্পিস সিমপ্লেক্স, জাপানিজ এনকেফালাইটিস, ইপস্টিন বার ভাইরাস, মিজেলস ভাইরাস। ইনভলভমেন্ট, যেহেতু এটা মেনিনজাইটিস তাহলে এটা শুধুমাত্র মেনিনজেসকে ইনভলভ করবে, আর এনকেফালাইটিসটা ব্রেন প্যারেনকাইমাকে ইনভলভ করবে। এখানে কি হচ্ছে, মেনিনজেসের ইনফ্লামেশন হচ্ছে, এখানে ব্রেন প্যারেনকাইমা ইনভলভ হচ্ছে। ক্লিনিক্যাল সাইন সিমটম, পেশেন্টের নেক রিজিডিটি, হেডেক, ফিভার এসব থাকে। আর এখানে অল্টার্ড লেভেল অফ কনসিয়াসনেস থাকে, নিউরো ডেফিসিট থাকে, কনভালশন থাকে। যেহেতু এখানে ভাইরাল, এখানে লিউকোসাইট কাউন্ট খুব বেশি বাড়ে না, এবং বাড়লেও সেটা লিম্ফোসাইটটা প্রিডোমিনেন্ট, এটার ক্ষেত্রে সাধারণত সেরকম চেঞ্জ আসে না। নিউরো ইমেজিং করলে আমরা এখানে মেনিনজাল এনহ্যান্সমেন্ট পাবো, এখানে ফোকাল লেশন পাবো।
ইজি সাধারণত মেনিনজাইটিসে কোনো সাইন সিমটম মানে ফিচার্স থাকে না, কিন্তু এনকেফালাইটিস হলে ইপিলেপটিক ফর্ম ডিস্ট্রেস পাওয়া যেতে পারে। ট্রিটমেন্ট দুটার ক্ষেত্রে অ্যান্টিভাইরাল দিতে হবে, অ্যাসাইক্লোভির এবং সাথে সাপোর্টিভ ম্যানেজমেন্ট। এরপর এই এমআরআই ফাইন্ডিংসটা পড়বেন, এটা এসবিএ তে আসে, রেডিওলজিতে ইম্পর্টেন্ট, যে কোনটাতে কি ধরনের রেডিওলজিক্যাল ফাইন্ডিং পাওয়া যায়। যেমন হচ্ছে জাপানিজ এনকেফালাইটিস যদি হয়, এখানে ছবিগুলো তো বেশি ভালো নেই যেহেতু এটা স্ক্যান কপি, আপনার মইন বই থেকে দেখবেন। যে যদি জাপানিজ এনকেফালাইটিস হয় সেক্ষেত্রে হচ্ছে বায়োলেটারাল থ্যালামিক হিমোরেজিক দেখা যায়, হেমোরেজ দেখা যায়, যেটাকে হচ্ছে আইস অফ পান্ডা সাইন বলে। আইস অফ পান্ডার মতো লাগে দেখতে। যদি হচ্ছে আমার ইপস্টিন বার ভাইরাস দিয়ে এনকেফালাইটিস হয় তাহলে সেক্ষেত্রে বায়োলেটারালি বেজাল গ্যাংলিয়া এবং থ্যালামাসে কিছুটা চেঞ্জ দেখা যায়। ঠিক আছে, তার মানে এটা কোথায় কোথায় ইনভলভ করবে, বেজাল গ্যাংলিয়া এবং থ্যালামাস। যদি হার্পিস সিমপ্লেক্স দিয়ে হয় তাহলে সেক্ষেত্রে টেম্পোরাল লোবে প্যাথোলজি পাওয়া যায়। আর হচ্ছে হার্পিস সিমপ্লেক্স এনকেফালাইটিস এর ক্ষেত্রে টেম্পোরাল লোবের হাইপার সেন্সিটিভিটি সাজেস্ট করে। মানে মেইন কথা হচ্ছে যে জাপানিজ এনকেফালাইটিসে পান্ডাস আইস অফ পান্ডা পাওয়া যায়, মানে পান্ডা সাইন পাওয়া যায়। আহ এপস্টিন বার ভাইরাস এনকেফালাইটিসে হচ্ছে বেজাল গ্যাংলিয়া এবং থ্যালামাস ইনভলভ হয়। আর যেটা হচ্ছে আমার হার্পিস সিমপ্লেক্স এনকেফালাইটিস সেক্ষেত্রে হচ্ছে টেম্পোরাল লোব ইনভলভ হয়। এই তিনটা জিনিসই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপরে পরীক্ষা আসার মতো টপিকস নাই। এরপর একটু সেরেব্রাল ম্যালেরিয়া নিয়ে বলি, যদিও সেরেব্রাল ম্যালেরিয়া এখন আসলে পেশেন্ট পাওয়া যায় না এবং এটা মোটামুটি হিল ট্র্যাক্ট এরিয়া ছাড়া ইরাডিকেটেডই। এখানেও যেটা হয়, পেশেন্ট ফিভার উইথ কনভালশন নিয়ে প্রেজেন্ট করে। ওই ব্রেনে আমার মেনিনজাইটিসের মতোই সাইন সিমটম এবং প্যাথোজেনেসিস নিয়ে আসবে। পেশেন্টের জ্বর থাকবে, জ্বরের সাথে খিঁচুনি হবে, এবং যদি আমরা পেশেন্টের ওই ম্যালেরিয়া টেস্ট গুলো করি সেক্ষেত্রে পজিটিভ আসে, এবং পরবর্তীতে পেশেন্টকে দেখা যায় যে ওই মেনিনজাইটিস লাইনে ট্রিটমেন্ট দেওয়া হয় এবং এর সাথে অ্যাসোসিয়েটেড হচ্ছে যে ডেসোকেইন বা হচ্ছে অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগ গুলো অ্যাড করা হয়। আচ্ছা, ইপিলেপসি নেক্সট টপিক হচ্ছে ইপিলেপসি। পার্ট ওয়ান এক্সামে ইপিলেপসি থেকে সেভাবে প্রশ্ন আসে না। কিছু কিছু ইম্পর্টেন্ট জায়গা আছে যেটা আমি একটু বলে দিই। প্রথম কথা হচ্ছে ইপিলেপসিটা আসলে কি। ইপিলেপসিটা হচ্ছে অ্যাফেব্রাইল কনভালশন, হ্যাঁ, টু অর মোর যদি আনপ্রোভোকড অ্যাফেব্রাইল কনভালশন থাকে সেটা ইপিলেপসি বলা হয়। এইটা বেসিক্যালি হয় হচ্ছে যে কোনো একটা জেনেটিক কজে হতে পারে, স্ট্রাকচারাল কোনো কজে হতে পারে, মেটাবলিক কোনো সমস্যার জন্য, অথবা ইমিউনোমেডিয়েটেড ইনফেকশাস পোস্ট ইনফেকশাস হিসেবে হতে পারে, অথবা আননোন ইটিওলজির কারণে। তো ইপিলেপসি যেটা, ইপিলেপসি হতে পারে ফোকাল, যে একটা কোনো স্পেসিফিক একটা এরিয়াতে হলো, হতে পারে জেনারেলাইজড মানে হোল বডিতে। এটা একটা আননোন, যে প্যাটার্নটা হচ্ছে মানে কজটা আইডেন্টিফাই করা যাচ্ছে না, একটা যে আনক্লাসিফাইড মানে মিক্সড ক্যাটাগরি। এই মোটামুটি আমার ইপিলেপসি ক্লাসিফিকেশন। ফোকাল যেটা হয় সেটাতে দেখা যায় কোনো একটা একটা সিঙ্গেল একটা অর্গান, লাইক একটা হাতে হচ্ছে অথবা একটা পায়ে শুধু কনভালশন হচ্ছে। জেনারেলাইজড এর মধ্যে হোল বডিতে হচ্ছে এবং টোনিক ক্লোনিকটাই মোস্ট কমন। আননোন ইটিওলজিতে হতে পারে এবং আনক্লাসিফাইড যেটা হচ্ছে মিক্সড প্যাটার্নের হয়। তো সেইজার বা এপিলেপসি থেকে একদমই প্রশ্ন আসে না, এবং এই টপিকস গুলো অনেক কঠিন, এই জন্য এখান থেকে আর কিছু বলছি না, এটা আপনাদের পরীক্ষার জন্য সেভাবে লাগবে না। অ্যান্টি এপিলেপটিক ড্রাগস গুলোর একটু নাম লাগবে, এটা দেওয়া আছে স্যারের বইয়ে। এই ছকটা লাগবে পরীক্ষার জন্য, এটা ফার্মাকোলজিতে আসে। যে কি কি অ্যান্টি এপিলেপটিক ড্রাগ আমরা ইউজ করি সাধারণত ফোকাল কনভার্সন বা ফোকাল সিজার যেটা, সেটার ক্ষেত্রে আমরা হচ্ছে কার্বামাজেপিন ইউজ করি ফার্স্ট লাইন হিসেবে। এছাড়া সোডিয়াম ভ্যালপ্রোয়েট, ফেনোবারবিটন, ফিনাইটোইন ইউজ করা হয়। আর সেকেন্ড লাইনের মধ্যে ফার্স্ট চয়েস হচ্ছে অক্সকার্বামাজেপিন। জেনারেলাইজ টোনিক ক্লোনিক সিজারে, মায়োক্লোনিক সিজারে এবং হচ্ছে অ্যাটোনিক টোনিক সিজারে, তিনটাতেই হচ্ছে ফার্স্ট চয়েস অফ অ্যান্টিপিলেপটিক হচ্ছে সোডিয়াম ভ্যালপ্রোয়েট। ঠিক আছে, তিনটার ক্ষেত্রে ফার্স্ট চয়েস হচ্ছে সোডিয়াম ভ্যালপ্রোয়েট। এটা গেসবের জন্য গুরুত্বপূর্ণ যে জেনারেলাইজ টোনিক ক্লোনিক, মায়োক্লোনিক, অ্যাটোনিক সিজারে ফার্স্ট চয়েস অফ ড্রাগ হচ্ছে সোডিয়াম ভ্যালপ্রোয়েট। আর ফোকাল সিজারে মেইন হচ্ছে কার্বামাজেপিন। আর অ্যাবসেন্স সিজারের ক্ষেত্রে আমরা হচ্ছে ইথোসাক্সিমাইড ইউজ করি ফার্স্ট চয়েস অফ ড্রাগ। ঠিক আছে, এই নামগুলি শুধু পরীক্ষার জন্য লাগবে। আচ্ছা, এরপরে অ্যানাদার ইম্পর্টেন্ট টপিকস হচ্ছে ইন্ট্রাক্রেনিয়াল স্পেস অকুপাইং লেশন বা ইকসল। আচ্ছা, ইকসলটা কি, এটা হচ্ছে ইন্ট্রাক্রেনিয়াল কোনো স্পেস অকুপাইং লেশন। এটা হতে পারে কোনো টিউমার অথবা কোনো ডিস্টেন্স মেটাস্টেট মানে প্রাইমারি টিউমারের জন্য হতে পারে, এটা মানে মেটাস্টেটিক কোনো টিউমার, অথবা কোনো ইনফেকশন থেকে যদি কোনো অ্যাপসিস অথবা টিউবারকুলোমা অথবা কোনো সিস্ট ফর্মেশন হয় সেটার জন্য একটা স্পেস অকুপাইং লেশন হতে পারে। কোনো ভাস্কুলার ম্যালফরমেশন,
হেমানজিওমা বা কোনো অ্যানিউরিজমের জন্য হতে পারে। এটা হচ্ছে আমাদের যদি হয়ে আমাদের পেশেন্ট মানে ব্রেনের প্যারেনকাইমাকে কম্প্রেশন করে আমার যদি সাইন সিমটম প্রডিউস করে, সেটাই হচ্ছে ইকসলের প্রেজেন্টেশন আর কি। তাহলে ইন্টারক্রেনিয়াল স্পেস অকুপাইং লেশনে ব্রেন টিউমার কি কি হতে পারে? একটা হচ্ছে প্রাইমারি সিএনএস এর টিউমার। এই প্রাইমারি সিএনএস টিউমারটা আমার দুই ধরনের, একটা হচ্ছে সুপ্রাটেন্টোরিয়াল, একটা হচ্ছে ইনফ্রাটেন্টোরিয়াল। আমরা হয়তো আগে পড়েছি অ্যানাটমিতে যে আমাদের এখানে একটা টেন্টোরিয়াম সেরিব্রি থাকে। হ্যাঁ, আমি এভাবে সহজ করে দেখাচ্ছি। একটা টেন্টোরিয়াম সেরিব্রি থাকে, এটা হচ্ছে কি ওয়ান কাইন্ড অফ ডুরামেটারের ফোল্ড। এইটার উপরে টেন্টোরিয়াম সেরিব্রির উপরে যে টিউমার গুলা হয় সেটা হচ্ছে সুপ্রাটেন্টোরিয়াল, আর এই টেন্টোরিয়াম সেরিব্রির নিচে যেগুলো হয় সেটা হচ্ছে ইনফ্রাটেন্টোরিয়াল। সুপ্রাটেন্টোরিয়াল কোনগুলো আছে? যে সেরিব্রাল গ্লায়োমা, মেনিনজিওমা, ক্রেনিওফেরিনজিওমা, আর হচ্ছে জার্ম সেল টিউমার। এটার মধ্যে মোস্ট কমন হচ্ছে ক্রেনিওফেরিনজিওমা। আর ইনফ্রাটেন্টোরিয়ালের মধ্যে আছে হচ্ছে ব্রেন স্টেমে টিউমার, মেডুলোব্লাস্টোমা, এপেন্ডাইমোমা, সেরিব্রাল অ্যাস্ট্রোসাইটোমা। এগুলো হচ্ছে প্রাইমারি সিএনএস টিউমার। আর হতে পারে কি মেটাস্ট্যাটিক, যে অন্য কোনো সাইটে হয়তো ইনফেকশন টিউমার, সেখান থেকে মেটাস্ট্যাসিস হলো, লাইক লিউকেমিয়া, লিম্ফোমা থেকে বা হচ্ছে রেটিনোব্লাস্টোমা থেকে যদি মেটাস্ট্যাসিস হয়, তাহলে সেটা মেটাস্ট্যাটিক টিউমার। আদার কিছু কিছু ইকসল হতে পারে, যেমন ইনফেকশনের কারণে মেনিনজাইটিসের কমপ্লিকেশন হিসেবে হয়তো সেখানে একটা অ্যাপসিস ফর্মেশন হলো, তাহলে ব্রেন অ্যাপসিস। তারপর হচ্ছে সিএনএস টিবি, যেটা টিউবারকুলোমা। ফাঙ্গাল ইনফেকশনের কারণে এখানে একটা সিস্ট বা ফোকাই অফ ইনফেকশন হতে পারে। তারপরে হচ্ছে সিস্টোসার্কোসিস হতে পারে। হ্যাঁ, তারপরে হাইড্রাটিড ডিজিজ, হাইড্রাটিড সিস্ট হয় সেখান থেকে। ভাস্কুলার, যেখানে ব্লাড ভেসেলস গুলো আছে, এগুলোর কোনো হেমানজিওমা, আর্টেরিওভেনাস ম্যালফরমেশন অথবা অ্যানিউরিজম। সিস্টিক লেশনের মধ্যে অ্যারাকোনয়েড ম্যাটারে কোনো অ্যারাকোনয়েড সিস্ট হলে অথবা ইন্ট্রাসেরেব্রাল কোনো হেমাটোমা, এটা ওয়ান কাইন্ড অফ ইন্টারক্রেনিয়াল স্পেস অকুপাইং লেশন। তাহলে সিএনএস টিউমারটা কি? সিএনএস টিউমারটা হচ্ছে আমাদের যে বাচ্চাদের যতগুলো ম্যালিগনেন্সি আছে তার মধ্যে সেকেন্ড মোস্ট কমন। আর ফার্স্ট কোনটা? ফার্স্ট হচ্ছে লিউকেমিয়া। ফার্স্ট হচ্ছে লিউকেমিয়া, সেকেন্ড হচ্ছে সিএনএস টিউমার। এখন সিএনএস টিউমারের ইটিওলজি আননোন, এছাড়া রেডিয়েশন, ফ্যামিলিয়াল কিছু কজে হতে পারে। কি কি সাইন সিমটম নিয়ে প্রডিউস করে এগুলো আসলে অত বেশি গুরুত্বপূর্ণ না, তারপর দু একটা জেনে রাখবেন যে ইন্টারক্রেনিয়াল স্পেস অকুপাইং লেশন গুলা সাধারণত দেখা যায় বাচ্চাগুলো কনভালশন, তারপরে হচ্ছে অল্টার সেন্সোরিয়াম, হ্যাঁ, প্যারাপ্লেজিয়া, এগুলো নিয়ে প্রেজেন্ট করে। এগুলো অনেক কিছু আসলে আবিদ স্যারের বই নতুন করে অ্যাড করা হয়েছে, এগুলো পরীক্ষায় কখনো আসে নাই, ইন ফিউচারে আসবে কিনা বলা যাচ্ছে না, চাইলে একটু দেখে রাখতে পারেন। বাট ইনভেস্টিগেশন গুলো একটু মনে রাখবেন, যেখানে আমরা সিএনএস এর প্যাথোলজি দেখার জন্য কি কি ইনভেস্টিগেশন করি। যে কোনো ধরনের সিএনএস প্যাথোলজি দেখার জন্য আমরা হচ্ছে এক্স রে করতে পারি, এমআরআই করতে পারি, সিটি স্ক্যান করতে পারি। এক্স রে করলে যদি ক্যালসিফিকেশন যেগুলো আছে, লাইক অলিগোডেন্ড্রোমা, ক্রেনিওফেরিনজিওমা, এগুলোতে ক্যালসিফিকেশন হয়, তাহলে এটা দেখতে পাবো এক্স রে করলে। কোনো অস্টিওলাইটিক যদি লেশন হয়, হ্যাঁ, মানে বোন ইরোশন হচ্ছে, তাহলে সেটা আমরা এক্স রেতে দেখতে পাবো। তারপর যদি কোনো রেজড আইসিপির ফিচার থাকে, যে সুচারাল ডায়াস্থেসিস হচ্ছে, মানে সুচারাল সেপারেশন হয়েছে, বা বিটেন স্কাল অ্যাপিয়ারেন্স, অথবা যদি পোস্টেরিয়র ক্লিনার ফেশন মানে কোনো ইরোশন বা অস্টিওলাইটিক লেশন হয়, বোনসের কোনো ইরোশন হয়, তাহলে সেটা আমরা এক্স রেতে দেখতে পাবো। নিউরো ইমেজিং এর মধ্যে এমআরআই প্রিফার করা হয় সিটি স্ক্যানের থেকে, কারণ এমআরআই তে আমরা সাইট অফ লেশন, একটা না দুইটা না তিনটা মানে মাল্টিপল লেশন কিনা এটা দেখতে পাই, তারপর হচ্ছে পোস্টিরিয়র ফোসাটা দেখতে পাই, এগুলো। তাহলে আমার এমআরআই প্রিফারেবল যে কোনো সিএনএস প্যাথোলজির জন্য। আচ্ছা, এখন আবার একটু অ্যাজ এ হোল একটু সিএসএফ এর সার্কুলেশনটা এবং হচ্ছে এটার প্যাথোলজিটা বলে নিই, তারপর আমি হচ্ছে হাইড্রোকাফেলাস পড়ি, যেটা আপনাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। সিএসএফ, সিএসএফ এর ইউজুয়াল প্রেশার কত? 180 মিলিমিটার। ভলিউম থাকে হচ্ছে 50 মিলিমিটার ইনফ্যান্টের ক্ষেত্রে, মানে 1 বছর পর্যন্ত। বড়দের ক্ষেত্রে 150 ml। কালার থাকবে হচ্ছে ক্লিয়ার, ক্রিস্টাল কালার, কালারলেস। এবং এখানে রেট অফ ফর্মেশন বলা হয় যে 20 ml/hour। ঠিক আছে, সারাদিন হচ্ছে 500 ml এর মতো সার্কুলেশন হয়। ফ্যাক্টরস কি কি থাকে? যে অ্যাড্রিনার্জিকের ক্ষেত্রে প্রোডাকশন বাড়ায়, এবং কোলিনার্জিক হলে এটা অ্যাড্রিনার্জিকটা হচ্ছে প্রোডাকশন কমায়, আর কোলিনার্জিক এফেক্টটা হচ্ছে প্রোডাকশনটা বাড়াচ্ছে। তো আমাদের সিএসএফ এর প্রোডাকশন কোথায় হয়? আমাদের যে ল্যাটারাল ভেন্ট্রিকলস গুলো আছে, এই ল্যাটারাল ভেন্ট্রিকলের যে লাইনিং এপিথেলিয়াম, করোয়েড প্লেক্সাস, সেখান থেকে আমার সিএসএফ এর প্রোডাকশন হচ্ছে 75%। এছাড়াও থার্ড এবং ফোর্থ ভেন্ট্রিকলের যে আমার ওখানে ক্যাপিলারি এন্ডোথেলিয়াম আছে, সেখান থেকে আমার 25%-এর মতো সিএসএফ তৈরি হবে। সিএসএফটা তৈরি হওয়ার পরে এটা কি হবে? এটা ল্যাটারাল ভেন্ট্রিকলে আসবে। তারপর সেখান থেকে ফোরামেন অফ মনরো দিয়ে এটা যাচ্ছে হচ্ছে, ফোরামেন অফ মনরো দিয়ে এটা যাচ্ছে কোথায়? আমাদের থার্ড ভেন্ট্রিকলে। থার্ড ভেন্ট্রিকল থেকে ডাক্ট অফ সিলভিয়াস, আর আরেকটা নাম হচ্ছে কি সেরেব্রাল অ্যাকুইডাক্ট দিয়ে এটা যাবে আমাদের হচ্ছে ফোর্থ ভেন্ট্রিকলে।
ফোর্থ ভেন্ট্রিকল থেকে ফোরামেন অফ মেজেন্ডি এবং ফোরামেন অফ লুস্কা দিয়ে এটা আমাদের বাকি সাবঅ্যারাকোনার স্পেসে এবং সম্পূর্ণ এরিয়াতে ছড়িয়ে যাচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে আমার সিএসএফ এর সার্কুলেশন। এই ছবিটা দেখলে বোঝা যায় যে আমাদের এখানে থার্ড ভেন্ট্রিকল, এখানে হচ্ছে ল্যাটারাল দুটা ভেন্ট্রিকল, ল্যাটারাল ভেন্ট্রিকল এখানে আছে কি ইন্টারভেন্ট্রিকুলার ফোরামেন, এখান থেকে থার্ড ভেন্ট্রিকল থেকে ডাক্ট অফ সিলভিয়াস বা ডাক্ট অফ সেরেব্রাল অ্যাকুইডাক্ট দিয়ে ফোর্থ ভেন্ট্রিকল, ফোর্থ ভেন্ট্রিকল থেকে এই আমাদের দুই পাশে যে ফোরামেন অফ লুস্কা এবং ফোরামেন অফ মেজেন্ডি দিয়ে আমাদের হোল সাবঅ্যারাকোনার স্পেসে যাচ্ছে, এখানে সব সাবঅ্যারাকোনার স্পেসে সিএসএফ সার্কুলেশন হচ্ছে। ঠিক আছে, এই যে এই ছবিটা সিএসএফ এর সার্কুলেশনটা দেখানো হচ্ছে। আর এইগুলো হচ্ছে জ্যারাকোনার ভিলি। আচ্ছা, এখন আমাদের হচ্ছে চলে আসে আমাদের খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য টপিক হাইড্রোকাফালাস। হাইড্রোকাফালাসটা কি, যে এটা হচ্ছে প্রোগ্রেসিভ এনলার্জমেন্ট অফ দ্য হেড সাইজ ফ্রম ventriculomegaly due to accumulation of the CSF or overproduction of the CSF। মেইন কথা তাহলে সহজ কথায় বলতে গেলে যে আমার ভেন্ট্রিকুলো মেগালি হচ্ছে, মানে ভেন্ট্রিকল গুলো বড় হয়ে যাচ্ছে। কেন হচ্ছে, হতে পারে যে সিএসএফ এর প্রোডাকশনটা বেশি হচ্ছে, ওভার প্রোডাকশন হচ্ছে, অথবা সিএসএফ এর অ্যাবজর্পশন এবং সার্কুলেশনটা কোনো জায়গায় ইম্পেয়ার্ড হচ্ছে, যার কারণে যদি ভেন্ট্রিকল গুলো বড় হয়ে যায় তখন কি হবে, মাথার সাইজটাও অ্যাজ এ হোল বড় হয়ে যাবে। এই যে মাথার সাইজটা বড় হয়ে যাচ্ছে, হেড সাইজটা এনলার্জ হচ্ছে, এটাকে বলা হচ্ছে হাইড্রোক্যাফালাস। হাইড্রোক্যাফালাস আমাদের দু ধরনের, একটা হতে পারে কমিউনিকেটিং, একটা হতে পারে নন কমিউনিকেটিং। কমিউনিকেটিং মানে কি, যে আমার যে সিএসএফ এর যে পাথওয়েটা আমরা এতক্ষণ দেখলাম, এই যে সিএসএফ এর যে পাথওয়েটা, এখানে কোনো গ্যাপ বা অবস্ট্রাকশন নেই, মানে সম্পূর্ণ কমিউনিকেশনটা ঠিক আছে, হ্যাঁ, কমিউনিকেশনে কোনো প্রবলেম নেই, সেটা হচ্ছে নন কমিউনিকেটিং, কমিউনিকেটিং হাইড্রোক্যাফালাস। মানে সিএসএফ এর প্রোডাকশন বেশি কিন্তু কোনো কমিউনিকেশনের প্রবলেম নেই, সেটা হচ্ছে কমিউনিকেটিং হাইড্রোক্যাফালাস। আর যেটা নন কমিউনিকেটিং বা অবস্ট্রাকটিভ, এটার মানে হচ্ছে যে আমার এই যে পাথওয়েটা আছে সিএসএফ এর, এখানে আমার কোনো অবস্ট্রাকশন আছে, হতে পারে সেটা ফোরামেন অফ মনরোর এখানে, হতে পারে সেটা সেরেব্রাল অ্যাকুইডাক্টের এখানে, অথবা অন্য কোনো জায়গায় কোনো একটা অবস্ট্রাকশন আছে, যার কারণে ঠিকমতো সিএসএফ এর ড্রেনেজ হচ্ছে না, হাইড্রোক্যাফালাস ডেভেলপ করেছে। ঠিক আছে, তাহলে কমিউনিকেটিং বা নন অবস্ট্রাকটিভ হাইড্রোক্যাফালাসটা কি, এখানে দেখা যাচ্ছে জ্যারাকনের ভিলির মধ্যে ফাংশনাল ইম্পেয়ারমেন্টের কারণে আমার বেশি বেশি সিএসএফ এর প্রোডাকশন হচ্ছে। এখন কি কি কজে হতে পারে, হতে পারে মেনিনজাইটিসের কারণে, হতে পারে সাবঅ্যারাকনয়েড অথবা ইন্টারভেন্ট্রিকুলার কোনো হেমোরেজ হচ্ছে, বেশি বেশি হেমোরেজ হয় বা যদি ব্লিডিং হয় তাহলে কি হবে, সিএসএফ এর ভলিউমটা বেড়ে যাবে। মেনিনজাইটিসের ক্ষেত্রে কি হচ্ছে, আমার ইনফ্লামেশন হচ্ছে, ইনফ্লামেশনের কারণে আমার ইনফ্লামেটরি ওখানে এক্সুডেট জমা হচ্ছে, তারপরে ওখানে ইনফ্লামেটরি রিঅ্যাকশনের কারণে সাইটোকাইনিন প্রডিউস হয়ে ওখানে সিএসএফ এর প্রোডাকশন বেশি হচ্ছে। অথবা হতে পারে যে সিএসএফ এ কোনো প্যাপিলোমা, লাইক হচ্ছে করোয়েড প্লেক্সাসে কোনো প্যাপিলোমা আছে, যার কারণে সিএসএফ এর ওভার প্রোডাকশন হচ্ছে, যার কারণে পেশেন্টের কমিউনিকেটিং হাইড্রোক্যাফালাস। আর নন কমিউনিকেটিং বা অবস্ট্রাকটিভ হাইড্রোক্যাফালাসের ক্ষেত্রে কি হয়, যে এখানে আমার যে পাথওয়ে অফ দ্য সিএসএফ আছে, সেখানে আমার কোনো অবস্ট্রাকশন, তাহলে ফোরামেন অফ মনরোর এখানে অবস্ট্রাকশন যদি হয় তাহলে কি হবে, ল্যাটারাল ভেন্ট্রিকলটা ডায়ালেটেড হবে। ডাক্ট অফ সিলভিয়াসের এখানে যদি আমার মানে অবস্ট্রাকশন হয় তাহলে থার্ড ভেন্ট্রিকল এবং হচ্ছে ল্যাটারাল ভেন্ট্রিকল বোথ ডায়ালেটেড হবে। ফোর্থ ভেন্ট্রিকলের এখানে যদি কোনো একটা অবস্ট্রাকশন হয় তাহলে কি হবে, সেরেব্রাল অ্যাকুইডাক্ট অ্যাজ ওয়েল অ্যাজ ল্যাটারাল ভেন্ট্রিকল এবং থার্ড ভেন্ট্রিকলও আমার ডায়ালেটেড হয়ে যাবে। এখানে আরো সুন্দর করে কিছু নাম দেওয়া আছে, আপনারা এখান থেকে এই ছকটা পড়বেন, যে কমিউনিকেটিং হাইড্রোক্যাফালাসের উদাহরণগুলো, নন কমিউনিকেটিং। এটা আবিদ স্যারের বইয়ে নাই, এটা এম আর মোল্লা স্যারের বই থেকে নেওয়া, নেলসনেও আছে। যে নন কমিউনিকেটিং অর নন অবস্ট্রাকটিভ হাইড্রোক্যাফালাসের কি কি কজ, প্রথমে হচ্ছে মেনিনজাইটিস। মেনিনজাইটিসের মধ্যে মোস্ট কমনলি হয় যে টিউবারকুলার মেনিনজাইটিসে। তারপরে হচ্ছে যদি কোনো কনজেনিটাল ইনফেকশন থাকে, টর্চের জন্য হতে পারে হাইড্রোক্যাফালাস। সাবঅ্যারাকনয়েড অথবা ইন্টারভেন্ট্রিকুলার হেমোরেজ, মেনিনজিয়াল কোনো ইনফিল্ট্রেশন লাইক কোনো টিউমার বা কোনো মেটাস্টেটিক টিউমারের কারণে, আদার্স কোনো ব্রেন টিউমারে, সিনোস্টোসিস, হ্যাঁ, যদি আর্লি ক্লোজার হয়ে যায় ফ্রন্টানেলস গুলো, অ্যাকন্ড্রোপ্লাসিয়াতে, তারপরে হচ্ছে ব্যাজিলার ইমপ্রেশনে এবং হচ্ছে করয়েড প্লেক্সাসে প্যাপিলোমা। এগুলো হচ্ছে কমিউনিকেটিং এর কজ। নন কমিউনিকেটিং বা অবস্ট্রাকটিভ এর কজ কি, প্রথমে হচ্ছে সেব্রাল যে অ্যাকুইডাক্ট আছে, ডাক্টাল যদি স্টেনোসিস থাকে, হ্যাঁ, ডাক্তার যদি কোনো কারণে স্টেনোস্ট থাকে কনজেনিটালি, আর্নল্ড চেরি ম্যালফরমেশন এটার ক্ষেত্রে, ড্যান্ডি ওয়াকার ম্যালফরমেশন বা ড্যান্ডি ওয়াকার সিনড্রোমে ক্রোমোজোমাল কিছু অ্যানোমালিস থাকলে, ইন্ট্রাইট্রেন ইনফেকশন, এটার ক্ষেত্রে টর্চ একটা কজ ইন্ট্রাইট্রেন ইনফেকশনের জন্য, সেরেবেলামে কোনো টিউমার থাকলে, সেরেবেলার টিউমার থাকলে,
কোনো অ্যাবসিস, হেমাটোমা, কোনো টিউমারের কারণে অথবা ভেইন অফ গ্যালেন ম্যালফরমেশন হলে সেখানে আমার অবস্ট্রাকটিভ হাইড্রোকেফালাস হতে পারে। তাহলে কজগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, এগুলো এসবি এবং এসএকিউর জন্য আসে। হাইড্রোকেফালাস হলে আমাদের কাছে পেশেন্ট কি নিয়ে প্রেজেন্ট করবে? প্রথম যেটা হবে যে প্রোগ্রেসিভ এনলার্জমেন্ট অফ দ্য হেড, মাথাটা আস্তে আস্তে বাচ্চা বা মা এসে আপনাকে বলবে যে বাচ্চা মানে মনে হচ্ছে যে বাচ্চার মাথায় পানি জমা হয়ে মাথাটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, হ্যাঁ। এবং যেহেতু এখানে সিএসএফ বেশি, মানে আমার আইসিপি রেইজড আইসিপি হবে, ইন্টারক্রেনিয়াল প্রেশারটা এখানে বেশি থাকবে, তাহলে ইন্টারক্রেনিয়াল প্রেশার বেশির যে সাইন সিমটম গুলো লাইক হেডেক, ভমিটিং, কনভালশন, এগুলো নিয়ে আমাদের কাছে আসবে। ওয়েবসি যদি আমরা দেখি মানে অক্সিপিটো ফ্রন্টাল সার্কামফারেন্স এটা 95 সেন্টিমিটারের বেশি হবে। এবং প্রগ্রেসিভ এনলার্জমেন্টের কারণে কি হবে, এই আমাদের যে ফ্রন্টানেল গুলো আছে সেগুলো হচ্ছে মানে সুচারাল ডায়াস্টেসিস হবে, মানে ক্লোজার হবে না ফ্রন্টানেলস গুলো, ফ্রন্টাল বজিং হবে। ঠিক আছে, সাথে হচ্ছে যে সুচার গুলো মানে কি বলে মানে দেখা যায় না, মানে সুচার গুলো ক্লোজ হয় না জন্য মাথার ভেতরের অংশটা দেখা যায়, এবং হচ্ছে স্প্লিটিং হয়ে থাকে ক্রেনিয়াম গুলা। সাথে হচ্ছে যেহেতু পানি অনেক বেশি জমা হয়ে যায়, স্কাল ভেন গুলো ডায়ালেটেড হয়, থিনিং হয়ে যায়, আমার স্কিনটা দেখতে অনেক থিন মনে হবে। এবং এটার ক্ষেত্রে দেখা যায় যে আমার সুপিরিয়র কলিকুলাস যেটা আছে মিড ব্রেনের এখানে আমার কি থাকে, সুপিরিয়র কলিকুলাস এবং ইনফিরিয়র কলিকুলাস। এই রেজড আইসিপির কারণে এই সুপিরিয়র কলিকুলাস লেভেলে আমার কম্প্রেশন হয়, কম্প্রেশন হয়ে পেশেন্টের কি হবে, ডাউনওয়ার্ড গেজিং হয়, মানে সানসেটিং আই হয়। ঠিক আছে, এটা পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। টেস্ট বিতে এসেছে বিভিন্ন সময় যে হাইড্রোকেফালাসে যে ইন্টারক্রেনিয়াল প্রেসারের জন্য পেশেন্টের কি হয়, ইন্টারক্রেনিয়াল প্রেসারের জন্য সুপিরিয়র কলিকুলাসে কম্প্রেশন হয়, সুপিরিয়র কলিকুলাসে কম্প্রেশন হওয়ার কারণে তার সানসেটিং আই অ্যাপিয়ারেন্স হয়। ঠিক আছে, এই যে এরকম দেখতে লাগে, চোখটা চোখটা নিচের দিকে পড়ে থাকে, সানসেটিং আই অ্যাপিয়ারেন্স হয়। এবং যদি এরকম ট্রান্সইলুমিনেশন টেস্ট করি আমরা, করলে হচ্ছে এরকম মাথাটা এরকম আলো দেখা যায় আর কি, ট্রান্সইলুমিনেশন টেস্ট যেটা আমরা হাইড্রোকেফালাসের ক্ষেত্রেও পাই, সরি মানে হাইড্রোসিলের ক্ষেত্রেও পাই। ঠিক আছে, আর পারকাশন করলে ক্র্যাকপট সাইন, এটা হচ্ছে বলা হয় কি যে ওই যে ভাঙা কলস বা ভাঙা কিছুর মধ্যে যে দিলে যেরকম শব্দ হয় এরকম ক্র্যাকপট সাইন আর কি। দুইটা প্যারাইটাল বোনসের উপরে দুটো আঙুল দিয়ে এভাবে করে ট্যাপ করা হয়, করলে দেখা যায় যে পারকাস করলে এরকম একটা ক্র্যাকপট সাইন বা ম্যাকুইন সাইন পাওয়া যায়। আর সাথে হচ্ছে পেশেন্টকে আমরা যদি করি সিটি স্ক্যান বা আলট্রাসোনোগ্রাম করি, সেক্ষেত্রে ডায়ালেটেড ভেন্ট্রিকল পাবো। তাহলে ইনভেস্টিগেশনের মধ্যে আমরা কি কি করতে পারি, যে প্লেন এক্স রে করতে পারি, প্লেন এক্স রেটা খুব বেশি সিগনিফিকেন্ট না, যদি ফ্রন্টানেলটা মানে ওপেন থাকে সেই অবস্থায় যদি আমাদের হাইড্রোকেফালাস নিয়ে আসে তাহলে আলট্রাসোনোগ্রাম করব। আর ফ্রন্টানেলি ক্লোজের পরে যদি হাইড্রোকেফালাস ডেভেলপ করে তাহলে সেক্ষেত্রে সিটি স্ক্যান